আসসালামু আলাইকুম, সবাইকে হালকেনস্টাইনে স্বাগত। আমরা আজকে এই ক্লাসটাতে তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়টা থেকে যত ধরনের সিকিউ হওয়া সম্ভব সেগুলো দেখব। সেগুলো সলভ করার জন্য আমাদের যে নলেজগুলো ডেভেলপ করা দরকার বা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ডেভেলপ করা দরকার আমরা সেগুলো করব। এবং সর্বোপরি আমরা মেক শিওর করবো এই অধ্যায় থেকে যেই টাইপেরই সিকিউ আসুক না কেন আমরা যাতে সলভ করতে পারি। এখন প্রায় রাত বাজে 12:36। আজকে সারাদিন ক্লাস নিয়েছি তো মুখে কথা আটকাচ্ছে, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? বাট এই অধ্যায় আমার জীবনে 7 বারের মতো পড়ানো হয়েছে, নিজে মোটামুটি 4-5 বার পড়ছি, ভুল অ্যাটলিস্ট পড়াবো না, ঠিক আছে? মুখে কথা আটকাইলেও পড়া আটকাবে না, সমস্যা নাই। ওকে, আচ্ছা। আর এই অধ্যায়ের ইম্পর্টেন্সের কথা যদি বলি এই অধ্যায় থেকে একটা সিকিউ শিওর থাকে। আর যারা রাসায়নিক বিক্রিয়া ভয় পাও তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই কমফোর্টেবল একটা অধ্যায় হতে পারে, কারণ এই অধ্যায়ের জিনিসগুলো পারার জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়া খুব একটা পারতে হয় না। আর কনসেপ্টগুলো মোটামুটি ইজি আছে, মজা আছে, বুঝছো? ইজিলি এখান থেকে তুমি সিকিউতে 10 এবং এমসিকিউতে 3 নম্বরের মতো অ্যান্সার করে ফেলতে পারো। ওকে, আচ্ছা। তাহলে অ্যাজ অলওয়েজ তোমাদেরকে আবারও মনে করে দিই, এই অধ্যায়ের উপরও আমার একাডেমিক ক্লাস নেওয়া আছে, কোর্সের ভেতরে অ্যাড করা আছে। তোমরা কাইন্ডলি প্লিজ একাডেমিক ক্লাসটা দেখে নিয়ে মূল বইটা পড়ে নিয়ে দেন এই ক্লাসটা করতে আইসো, তাইলে অনেক কিছু তুমি সহজে বুঝবা, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হবে। ওকে, আচ্ছা। আমরা তাইলে এই অধ্যায় থেকে কি কি টাইপের কোশ্চেন আসে দেখে খুব দ্রুত শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথমে যে জায়গা থেকে কোশ্চেন করে সেটা হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি থেকে। ওকে, পর্যায় সারণীর ভিত্তি থেকে এখানে কি টাইপ কোশ্চেন করে? এখান থেকে কোশ্চেন করে হচ্ছে ইলেকট্রন বিন্যাস কেন পর্যায় সারণীর মূল ভিত্তি, যুক্তি দাও, ব্যাখ্যা করো, ঠিক আছে? সো এটার জন্য তোমাকে যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস কেন পর্যায় সারণীর মূল ভিত্তি। কারণ পর্যায় সারণীতে মৌলগুলোকে কেন সাজানো হয়েছে? যাতে একই রাসায়নিক বৈশিষ্ট্য বিশিষ্ট মৌলগুলা একই গ্রুপে থাকে। এটা পারমাণবিক সংখ্যা অথবা পারমাণবিক ভর অথবা আদার যত ভিত্তি আছে ওইগুলোর উপর বেস করে করে না প্রপারলি এদেরকে একই রাসায়নিক বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলোকে একটা গ্রুপে জায়গা দেওয়া যায় না। বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী জায়গা দেওয়া গেলেও এদের অবস্থান নির্ণয় করার ব্যাপারগুলা, এদের আয়নীকরণ শক্তি, এদের ইলেকট্রন আসক্তি, এদের তড়িৎ ঋণাত্মকতা, এদের পারমাণবিক ব্যাসার্ধ, এগুলোকে না প্রপারলি ব্যাখ্যা করা যায় না ইলেকট্রন বিন্যাস ছাড়া। ইলেকট্রন বিন্যাস দিয়ে এনিথিং সবকিছু ব্যাখ্যা করা যায়। দ্যাটস ওয়াই এটা মূল ভিত্তি। তাহলে এখানে মাথায় রাখবা যে ইলেকট্রন বিন্যাস কেন মূল ভিত্তি পর্যায় সারণীর, কারণ এটার মাধ্যমে গ্রুপিং কারেক্ট ভাবে করা যায়, একদম প্রপারলি একই রাসায়নিক বৈশিষ্ট্য বিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে জায়গা দেওয়া যায়, গ্রুপিংটা ভালো মতো করা যায়। 2 নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে অবস্থান খুব অ্যাকুরেটলি ক্যালকুলেট করা যায়। তুমি ইলেকট্রন বিন্যাস ছাড়া অবস্থান অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারবা না, ঠিক আছে? আরো রিজনগুলো কি? আরো রিজনগুলো হচ্ছে পর্যায়বৃত্ত যে ধর্মগুলা, পর্যায়বৃত্ত ধর্ম এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সবচেয়ে অ্যাকুরেটলি ব্যাখ্যা করা যায়, বুঝছো? আচ্ছা, এই পর্যায় সারণীর ভিত্তি থেকে কোশ্চেন হবে। ওকে, আচ্ছা। সেকেন্ড টাইপ হচ্ছে অবস্থান নির্ণয়। এটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে, অবস্থান নির্ণয়, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, ঠিক আছে? এইটার কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমার যতটুকু নলেজ দরকার ওটুকু আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদেরকে যে মৌলটার অবস্থান নির্ণয় করতে বলবে আমরা তার ইলেকট্রন বিন্যাস করব। ওকে, ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখব সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করছে, এটা কোন কক্ষপথে প্রবেশ করছে। যদি এস এ প্রবেশ করে তাহলে অবস্থান নির্ণয় করার ফর্মুলা একটা, যদি পি তে প্রবেশ করে তাহলে অবস্থান নির্ণয় করার ফর্মুলা আরেকটা, যদি ডি তে প্রবেশ করে অবস্থান নির্ণয় করার ফর্মুলা আরেকটা। এফ এ আসলে তোমাদের ক্লাসে আসে না, ঠিক আছে? যদি সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করে তাইলে অবশ্যই আমরা সর্বশেষ কক্ষপথে ডাটা নিয়ে কাজ করব।
সো সর্বশেষ কক্ষপথে সেই s এর মধ্যে যে করে ইলেকট্রন থাকে এটাই তার গ্রুপ হবে। অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে দুইটা জিনিস নির্ণয় করতে হয়, একটা হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে গ্রুপ। পর্যায় নির্ণয় খুবই সহজ, তোমরা জানো একটা মোলের ইলেকট্রন বিন্যাস করলে সবগুলো ইলেকট্রনকে জায়গা দেওয়ার জন্য সর্বমোট যে কয়টা কক্ষপথ লাগে ওইটাই পর্যায়। অথবা অথবা আমরা বলতে পারি n। ওকে, আচ্ছা, যদি সর্বশেষ ইলেকট্রন p তে প্রবেশ করে তাহলে তার আগে কি সর্বশেষ কক্ষপথ যদি p থাকে তার মানে অবশ্যই s এর মধ্যে ইলেকট্রন ঢুকে তারপর p তে গেছে, তার মানে সর্বশেষ কক্ষপথে s ও আছে p ও আছে। সেই ক্ষেত্রে এই s এবং p দুইটাতে থাকা ইলেকট্রনের সমষ্টি হচ্ছে গ্রুপ। এই x টাই গ্রুপ, x প্লাস y হচ্ছে গ্রুপ, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদেরকে x এবং y যোগ করার পর তার সাথে 10 যোগ করতে হবে, ঠিক আছে? আর এর ক্ষেত্রে গ্রুপ হচ্ছে x। ওকে, as simple as this। এগুলো না বুঝলে সমস্যা নেই, আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস করে দেন হাতে নাতে অবস্থান নির্ণয় করে দেখিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট বেসিকটা বলে নিচ্ছি। ওকে, আর যদি সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করে, ডিতে প্রবেশ করার আগে কিন্তু সে এস এ প্রবেশ করে। এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি 3D তে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে তার আগে 4s এ প্রবেশ করে, যদি 5D তে প্রবেশ করে তার আগে 6s এ প্রবেশ করে। তার মানে n এর ভ্যালু d এর সাথে যত s এর ভ্যালুটা তার চেয়ে এক বেশি হয়। সো এটা একটু মাথায় রাখতে হবে, n-1 d n s। এই ক্ষেত্রে গ্রুপ হচ্ছে এই x এবং y এর সমষ্টি। ওকে, ডান, ঠিক আছে? আচ্ছা, আমরা এক্সাম্পলের মাধ্যমে তখন সলভ করব। হ্যাঁ, একটু জানলেই না। তারপর যে টাইপের থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের আন্ডারে কি কি আছে? পর্যায়বৃত্ত ধর্মের আন্ডারে আছে পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে? তারপর কি আছে? আয়নীকরণ শক্তি, তারপর আছে তড়িৎ ঋণাত্মকতা, যেটা আসলে তোমাদের কাছে লাগে না, এটা থেকে প্রশ্ন আসে নাই, জাস্ট এটা পর্যায়বৃত্ত ধর্মের আন্ডারে পড়ে জন্য লিখতেছি। ইলেকট্রন আসক্তি, তারপর কি আছে? সক্রিয়তা, সেটা ধাতব সক্রিয়তা হইতে পারে, সেটা অধাতব সক্রিয়তা হইতে পারে। ওকে, এক্ষেত্রে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, বাট অবস্থান নির্ণয় থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসছে। সো পর্যায়বৃত্ত ধর্মগুলোর ব্যাপারে আমি তোমাকে একটু মনে করাই দিই। বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ, বাম থেকে ডানে কি হয়? বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ কমে। কেন কমে একাডেমিক ক্লাসে ব্যাখ্যা করছি, তোমাদের জানার কথা, ঠিক আছে? কারণ বাম থেকে ডানে একই পর্যায়ে কি নিউক্লিয়াসে প্রোটন বাড়ে, বাইরের কক্ষপথে ইলেকট্রন বাড়ে, বাড়ার সাথে সাথে আকর্ষণ বল বাড়ে, এই জন্য কক্ষপথগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, ঠিক আছে? তাহলে বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ কমে। ওকে, আর উপর থেকে নিচে এক একটা পর্যায় করে নিচে গেলে একটা একটা করে কক্ষপথ নতুন অ্যাড হয়। দ্যাটস ওয়াই
কি হয়, সাইজ বাড়ে। তাইলে কি উপর থেকে নিচে সাইজ বাড়ে। ওকে, এটার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যাই। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে তুমি দেখো বাম থেকে ডানে আকার ছোট হচ্ছে, আর আকার যত ছোট হবে কোন একটা পরমাণু সর্বশেষ কক্ষ থেকে ইলেকট্রন বের করা তত কঠিন। তার মানে আয়নীকরণ শক্তি কি বাম থেকে ডানে বাড়ে, বাম থেকে ডানে বাড়ে। আর উপর থেকে নিচে কি হবে, উপর থেকে নিচে আকার যেহেতু বড় হচ্ছে, সর্বশেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, তো ওখান থেকে ইলেকট্রন বের করা ইজি হবে। তার মানে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কি, আয়নীকরণ শক্তি কমে। ঠিক আছে, আয়নীকরণ শক্তি যার যত কম সে তত ভালো ধাতু, বুঝছো, তত ইজিলি ওখান থেকে ইলেকট্রনটাকে বের করে ফেলা যায়। ওকে, আচ্ছা, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কোথায় তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। এগুলো বলে নিচ্ছি না, এগুলো বলে নেওয়ার কারণে দেখো খুব দ্রুত আমাদের কোশ্চেন সলভিং হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট আমি আগে একটু সামারাইজ করে দিচ্ছি। দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ব্যতিক্রমটা কোথায়, ব্যতিক্রমটা হচ্ছে এখানে। এই যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মাঝে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আছে। নরমালি কি হওয়ার কথা, বাম থেকে ডানে বাড়ে, সো অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, ম্যাগনেসিয়ামের কম হওয়ার কথা। বাট এদের ইলেকট্রন বিন্যাসের কারণে দেখা যায় ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম। এবং এই ক্যালসিয়াম এবং স্ক্যান্ডিয়াম এদের মাঝখানেও ব্যতিক্রম আছে। ঠিক আছে, জিঙ্ক এবং গ্যালিয়াম এখানে ব্যতিক্রম আছে। আর কোথায় ব্যতিক্রম আছে, বেরিলিয়াম এবং বোরনের মাঝখানে ব্যতিক্রম আছে। ঠিক আছে, নরমালি বেরিলিয়ামের চেয়ে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, বাট ইন রিয়েলিটিতে দেখা যায় বেরিলিয়ামের বেশি, বোরনের কম, ইলেকট্রন বিন্যাসের কারণে। এখানেও ব্যতিক্রম আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, একই কারণে। ঠিক আছে, অক্সিজেনের বেশি হওয়ার কথা, নাইট্রোজেনের কম হওয়ার কথা, বাট উল্টা হয়, নাইট্রোজেনের বেশি হয়, অক্সিজেনের কম হয়। ওকে, আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে এখানে আর কোনো কথা বলার দরকার নাই, এটা থেকে কোশ্চেন আসবে না, দুশ্চিন্তা করো না। ইলেকট্রন আসক্তি, বাম থেকে ডানে যত যাচ্ছি তত আকার ছোট হচ্ছে, এন্ড সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন প্রবেশ করানো তত বেশি ইজি হচ্ছে, কারণ সর্বশেষ কক্ষপথ নিউক্লিয়াসের কাছে চলে আসতেছে। সো ওখানে যত ছোট হবে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রাখলে নিউক্লিয়াস তত ভালো আকর্ষণ করতে পারবে, তত ইজিলি বন্ধন গঠন করতে পারবে, বা তত ইজিলি এখানে ইলেকট্রন প্রবেশ করবে। যত ইজিলি ইলেকট্রন এখানে প্রবেশ করবে, বন্ধন গঠিত হবে যত ইজিলি, ওখান থেকে তত বেশি শক্তি রিলিজ হবে। কেমিস্ট্রিতে সবসময় মনে রাখবা, যখন বন্ধন গঠন হয় শক্তি রিলিজ হয়। বন্ধন যত বেশি সহজে গঠিত হয় তত বেশি শক্তি রিলিজ হয়, যত কঠিনে গঠিত হয় তত কম শক্তি রিলিজ হয়। তাহলে বাম থেকে ডানে আকারটা ছোট হচ্ছে, আকারটা ছোট হওয়ার কারণে তত ইজিলি ইলেকট্রন প্রবেশ করতে পারতেছে, তত বেশি শক্তি নির্গত করতেছে। তার মানে ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে কি বাড়ে, বাম থেকে ডানে বাড়ে। ওকে, আর উপর থেকে নিচে দেখো সাইজ বড় হওয়ার কারণে সর্বশেষ কক্ষপথে দূরে চলে যাচ্ছে নিউক্লিয়াস থেকে, তো ওখানে ইলেকট্রন নিয়ে আসলেও প্রবেশ করতে চায় না, বা টেনে ধরতে চায় না, বন্ধন গঠিত হইতে চায় না। তার মানে এখানে অত সহজে বন্ধন গঠিত হয় না, বা শক্তি রিলিজ অল্প হবে। ওকে, তাইলে উপর থেকে নিচে, উপর থেকে নিচে কি হয়, আয়নীকরণ শক্তি কমবে। ওকে, ডান। এটার ক্ষেত্রে ব্যতিক্রম আছে। হ্যাঁ, আর সক্রিয়তার কথা যদি বলি, ধাতু উপর থেকে নিচে সক্রিয়তা বাড়ে। ধাতুর ক্ষেত্রে ধাতু উপর থেকে নিচে সক্রিয়তা বাড়ে, আর বাম থেকে ডানে উপর থেকে নিচে সক্রিয়তা বাড়ে, আর বাম থেকে ডানে সক্রিয়তা কি হয়, কমে। অধাতুর ক্ষেত্রে আসলে সক্রিয়তা নিয়ে মাথা ঘামাইতে হয় না, সো ওটা নিয়ে খুব দুশ্চিন্তা করার দরকার নেই। ওকে, আচ্ছা, কেন ধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে সক্রিয়তা বাড়ে, কারণ উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে,
যত বেশি আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে তত ইজিলি সে ইলেকট্রন দান করতে পারে, যত ইজিলি ইলেকট্রন দান করতে পারে সে তত বেশি সক্রিয়। বাম থেকে ডানে কেন কমে? বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়তেছে, যত বাড়তেছে সে তত কম চাইবে ইলেকট্রন দান করতে, আর যত কম চাইবে তত কি সক্রিয়তা কমবে। আয়নীকরণ শক্তি অ্যাকচুয়ালি লাগে নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রনকে আলাদা করতে, বন্ধন ভাঙতে। তার মানে আয়নীকরণ শক্তি অ্যাকচুয়ালি কি শোষিত শক্তি, বাইরে থেকে দিতে হয়। আর ইলেকট্রন আসক্তি কি নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের বন্ধন গঠিত হওয়ার জন্য যে শক্তিটা রিলিজ করে। তার মানে ইলেকট্রন আসক্তি হচ্ছে রিলিজ হওয়া শক্তি। তারপরে একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে এটা ডেল্টা এইচ এর ভ্যালু, ইলেকট্রন আসক্তি ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ, ঠিক আছে। আর আয়নীকরণ শক্তি ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ, এটা মাথায় রেখো, ঠিক আছে। পজিটিভ মানে হচ্ছে সে শক্তি শোষণ করে, নেগেটিভ মানে সে শক্তি রিলিজ করে। ওকে, সো আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দেখাই দিই। ব্যতিক্রমটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন আর অক্সিজেন সালফারে। ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে কি হবে বলো? সাইজ বড় হওয়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তি কমবে, তাই না? সো ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপর ক্লোরিনের হওয়ার কথা, বাট এদের সাইজের কারণে দেখা যায় ক্লোরিনের বেশি ফ্লোরিনের কম হয়। সিমিলারলি অক্সিজেনের চেয়ে সালফারের কি হওয়ার কথা? কম হওয়ার কথা, বাট এদের সাইজের কারণে দেখা যায় সালফারের বেশি হয়, অক্সিজেনের কম হয়, ঠিক আছে। আচ্ছা, ইনাফ। আমরা এবার পর্যাবৃত্ত ধর্ম রিলেটেড কোশ্চেন সলভ করার জন্য যা যা জানা দরকার জানা হয়ে গেছে। লাস্ট আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে প্রতিটা গ্রুপের মৌলের কিছু স্পেশাল বিক্রিয়া আছে, ওই বিক্রিয়া রিলেটেড কোশ্চেন হয়। গ্রুপ 1 এর মৌলগুলা কিছু স্পেশাল বিক্রিয়া দেয়, গ্রুপ 17 এর মৌলগুলা কিছু স্পেশাল বিক্রিয়া দেয়। এই দুইটা গ্রুপ থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন হয়। বড় জোর গ্রুপ 2 থেকে গ্রুপ 2 এর মৌলগুলো কি বিক্রিয়া দেয় এগুলো সম্পর্কে কোশ্চেন করতে পারে। গ্রুপ 1 এর মৌলগুলোর নাম তোমরা জানো কি? ক্ষার ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলোর নাম তোমরা জানো মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 17 এর মৌলগুলো তোমরা নাম জানো না? জানো তো, হ্যালোজেন, তাই না? সো এরা বেশ কিছু স্পেশাল বিক্রিয়া দেয়, ওই স্পেশাল বিক্রিয়াগুলো রিলেটেড কোশ্চেন আসে। তাহলে গ্রুপ বিক্রিয়া, সো এই টাইপের আন্ডারে যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করার জন্য তোমার যে নলেজ লাগবে কোশ্চেন সলভ করতে করতে দেখাবো। এখানে যদি ছোট করে বলি সেটা হচ্ছে গ্রুপ 1 এর বিক্রিয়াগুলো হচ্ছে গ্রুপ 1 এ আছে হচ্ছে ধাতু, অত্যন্ত সক্রিয় ধাতু। গ্রুপ 2 এও অত্যন্ত সক্রিয় ধাতু আছে, ঠিক আছে। ওরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড উৎপন্ন করে, ঠিক আছে। আর হচ্ছে গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন ওরা হচ্ছে কি লবণ উৎপন্ন করতে পারে, এই জন্যই ওদের নাম কি হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপন্ন করে, হ্যালো মানে লবণ, ঠিক আছে। আচ্ছা, একটু কি আপাতত জানো, দেন আমরা এটা রিলেটেড কোশ্চেন সলভ করার সময় সবকিছু দেখা বলবো। ওকে, ডান। এন্ড দেন হচ্ছে আমরা স্কুলের কোশ্চেন একটা দুটো দেখবো। এই হচ্ছে এই অধ্যায়ের টাইপ অ্যানালাইসিস, মানে এই টাইপগুলোর বাইরে সিকিউ আসে না, কখনোই আসে না, বুঝছো? এগুলোর ভিতর থেকে বারবার আসছে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা একটা একটা করে টাইপ ধরে ধরে সলভ করা করবো। তাহলে আমরা পর্যায় সারণীর ভিত্তি রিলেটেড কোশ্চেনগুলো আগে সলভ করে ফেলি। এটার আন্ডারে কোশ্চেন আছে হচ্ছে 256। আমরা 256 খুবই কুইক দেখা পাবো। 256 2 এগুলোর ক্ষেত্রে উদ্দীপকগুলো খুবই ক্রিয়েটিভ হয়, তোমাকে উদ্দীপক দেখে দেখে বুঝতে হবে কোনটা কোন মৌল, ঠিক আছে। সো এই অধ্যায়ের কোশ্চেনগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার পারমাণবিক সংখ্যা এবং পসিবল হলে পারমাণবিক ভর জানা থাকতে হবে, আদারওয়াইজ তুমি এখানকার মেজরিটি পার্সেন্ট কোশ্চেন সলভ করতে পারবে না। এন্ড ইলেকট্রন বিন্যাস তোমাকে খুবই এফিশিয়েন্টলি করতে পারতে হবে, খুবই অ্যাকুরেটলি এন্ড খুবই দ্রুত। যদি ইলেকট্রন বিন্যাস না করতে পারো তুমি এই অধ্যায়ের কোশ্চেন সলভ করতে পারবে না, ঠিক আছে। এগুলা তোমাদেরকে একাডেমিক ক্লাসে শিখাইছি, সো এখানে যেখানে যতটুকু দরকার ততটুকু দেখাই দিব। ওকে, আচ্ছা, গো। ওয়াই ও জেড মৌলের আলোকে ব্যাখ্যা করছে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে, তাহলে কি করতে হবে? ওয়াই এবং জেড মৌলটাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে ওরা কারা, তারপর এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে
দেন দেখাইতে হবে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই এরা যে যে গ্রুপে আছে সেটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ, এটা দেখাইতে হবে। এন্ড এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তাদের অবস্থান অ্যাকুরেটলি নির্ণয় করা যায়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তাদের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে সেগুলোকে প্রপারলি এক্সপ্লেইন করা যায়, এটা দেখাইতে হবে। তাই তুমি বলতে পারবা যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস ছাড়া অন্য কোনো একটা ভিত্তির উপর বেস করে এই দুইটা মৌলকে পর্যায় সারণীতে সাজায় দেখাইতে হবে যে ওভাবে সাজাইলে ভুল হচ্ছে। বলো আপনার বৃত্ত কত নম্বর চ্যাপ্টারে ভাই? 8 জেনারেল ম্যাথের। তোমাকে লিখে দিছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, দুইটা লিখে দিছি, স্লাইড ওই ফোল্ডারে আছে। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসকে ভিত্তি ধরে আমরা দেখব যে সবকিছু খুব সুন্দর মতো সাজানো যায়। অন্য কিছু একটাকে ভিত্তি ধরলে, যেমন পারমাণবিক ভর, এটাকে ভিত্তি ধরলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এটাকে সুন্দর করে পর্যায় সারণীতে সাজানো যায় না। কাজেই কি ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে, আচ্ছা তাহলে আগে ওয়াই জেড কে আইডেন্টিফাই করে ফেলি। ওয়াই দেখো তো, জেড দেখো তো। ওয়াই কে, ওয়াই হচ্ছে 7 নাম্বার মৌল, জেড হচ্ছে 12 নাম্বার মৌল। 7 নাম্বার মৌলটা কে ভাইয়া? 7 নাম্বার মৌলটা হচ্ছে কে? গুণ, একদম শুরু থেকে একাডেমিক ক্লাসে শিখাইছিলাম। হা, হি, লি, বে, পু, কা, না, নাইট্রোজেন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে এখানে আমাদের এটা আমি ডুপ্লিকেট করে নেই। তাহলে এখানে হচ্ছে Y হচ্ছে নাইট্রোজেন, Z হচ্ছে দেখে 11 নম্বর সোডিয়াম, এটা সবাই জানে। 11 পরে কে? 12 নম্বরে ম্যাগনেসিয়াম। Y ও Z মৌলের আলোকে ব্যাখ্যা করো যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে ফাইন, এবার এই দুটার ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2 2p3, এটার ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2 2p6 3s2। ঠিক আছে, আচ্ছা ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা অ্যানালাইসিস করি, বেসিক্যালি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের যে বিন্যাসটা, এটার উপর বেস করে আমরা যে জিনিসগুলোর কথা বললাম, যে অবস্থান, পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক ধর্ম অনুযায়ী প্রপারলি গ্রুপে প্লেসড হয়েছে কিনা, এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করা হয়। তুমি দেখো এইটার সর্বশেষ ইলেকট্রন, আগে অবস্থানের ব্যাপারটা দেখি। এইটার সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে ঢুকছে, তার মানে এটা একটা পি ব্লক মৌল, এন্ড এটার অবস্থান কোথায় হওয়া উচিত? 3 + 2 + 10 কত? নাইট্রোজেন 15 নাম্বার গ্রুপে হওয়া উচিত। তুমি দেখো এখানে আমি যদি তোমাকে দেখাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি 15 নাম্বার গ্রুপেই আছে। দেখো নাইট্রোজেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাম্বার গ্রুপে আছে। ঠিক আছে, আচ্ছা এন্ড এটার সর্বশেষ ইলেকট্রন এস এ প্রবেশ করছে, তাহলে এটার অবস্থান গ্রুপ কোথায় হওয়া উচিত? গ্রুপ হওয়া উচিত হচ্ছে 2 নম্বর গ্রুপে। এই যে দেখো ম্যাগনেসিয়াম, দেখো তো 2 নম্বর গ্রুপে আছে কিনা? এই যে 2 নম্বর গ্রুপে আছে। এন্ড এটার পর্যায় 3 হওয়া উচিত, এটার পর্যায় 2 হওয়া উচিত। দেখো ম্যাগনেসিয়াম 2 নম্বর পর্যায়ে, নাইট্রোজেন ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে, নাইট্রোজেন 2 নম্বর পর্যায়ে। তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা তাদের অবস্থান প্রপারলি ক্যালকুলেট করতে পারতেছি। ইলেকট্রন বিন্যাসের এদের যে সর্বশেষ কক্ষপথটা আছে বা যুযুত স্তর আছে ওইটা থেকে। এইবারে আসো আমরা দেখি যে এদের রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে যেই গ্রুপে জায়গা দেওয়ার কথা সেই গ্রুপে ওরা জায়গা পাইছে কিনা। নাইট্রোজেন, এটা দেখো সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ হওয়ার জন্য 3টা ইলেকট্রন দরকার। আর সে যদি
তার আগের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চাই, তাহলে তাকে 5টা ইলেকট্রন বর্জন করতে হবে। কোনটা বেশি ইজি? 3টা গ্রহণ করা ইজি, 5টা বর্জন করা কঠিন। যেহেতু 3টা গ্রহণ করা ইজি, তার কি হওয়া উচিত? অধাতু। দেখো তাকে কিন্তু অধাতুর জায়গাতেই জায়গা দেওয়া হয়েছে, এই পাশের জিনিসগুলো কিন্তু অধাতু। তবে এখানে দেখো ম্যাগনেসিয়াম, সে যদি স্থিতিশীল হইতে চায় তার জন্য তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া বেটার, তাহলে এখানে 8টা হবে। সে একটা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে পারবে, ইলেকট্রন অর্জন করতে পারবে। তার মানে তার জন্য ধাতু হওয়াটা বেশি ইজি। দেখো তো ম্যাগনেসিয়াম যে ধাতুর জায়গাতেই আছে, ঠিক আছে। দেন আমরা দেখলাম অবস্থানও অ্যাকুরেটলি প্লেস করা, অবস্থানও অ্যাকুরেটলি নির্ণয় করা যাচ্ছে, বা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী অবস্থানগুলো প্রপারলি হইছে, এন্ড রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী ওরা পর্যায় সারণীতে জায়গা পাইছে। আরেকটা জিনিস জানি কি চেক করতে বলছিলাম, মনে আছে? পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের কথা যদি বলি, পর্যায়বৃত্ত ধর্মটা অ্যাকচুয়ালি দেখানোটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। তুমি বাট মেনশন করে দিতে পারো যে পর্যায়বৃত্ত এই যে যুদ্ধ স্তরের ইলেকট্রন সংখ্যা, এগুলোর উপর বেস করে পর্যায়বৃত্ত ধর্ম চাইলে ব্যাখ্যা করা যায়। সেক্ষেত্রে আসলে নাইট্রোজেনের সাথে একই পর্যায়ের কিছু জিনিস দেওয়া থাকলে, ম্যাগনেসিয়ামের সাথে একই পর্যায়ের কিছু জিনিস দেওয়া থাকলে ইজি তো, বাট তুমি স্টিল ব্যাখ্যা করতে পারবে। পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি? পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই 3টা ব্যাখ্যা বলেই তো ইনাফ, তাই না? আচ্ছা দেখো, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় সারণীর বাম থেকে ডানে কি হয়? বাম থেকে ডানে ছোট হয় একই পর্যায়ে, আর একই গ্রুপে উপর থেকে নিচে কি হয়? বড় হয়। তুমি দেখো ম্যাগনেসিয়াম কোন পাশে? এই পাশে। নাইট্রোজেন কোন পাশে? এই পাশে, তাই না? ম্যাগনেসিয়াম 3 নাম্বার পর্যায়ে, নাইট্রোজেন 2 নাম্বার পর্যায়ে। যেহেতু ম্যাগনেসিয়াম নিচে এবং নাইট্রোজেন উপরে, কাজেই কি ম্যাগনেসিয়ামের সাইজ বড় হওয়া উচিত, নাইট্রোজেনের সাইজ ছোট হওয়া উচিত। দেখো ম্যাগনেসিয়াম বড়, এই যে দেখো এটা 3টা কক্ষপথ, এটা 2টা কক্ষপথ। কারণ ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা তাদের পর্যায়বৃত্ত ধর্মটাকেও প্রপারলি অ্যানালাইজ করতে পারতেছি, এক্সপ্লেইন করতে পারতেছি। ইলেকট্রন বিন্যাস থেকেই কিন্তু বুঝতেছি যে ম্যাগনেসিয়ামের 3টা কক্ষপথ, সে বড়। তুমি সিমিলারলি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তিও যদি এক্সপ্লেইন করো, দেখবা ইলেকট্রন বিন্যাসের উপর বেস করে ওইটাও প্রপারলি এক্সপ্লেইন করা যাচ্ছে। তার মানে পর্যায় সারণী আমরা যে কয়টা পারপাজে করি, প্রপারলি একটা জায়গাতে তাকে রাখা, প্রপারলি তার অবস্থান নির্ণয় করতে পারা, তার রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী তাকে যথোপযুক্ত একটা গ্রুপে জায়গা দেওয়া, এবং দরকার মতো তার পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে, সবকিছুই করা যায় শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে করা যায় না। কাজেই ইলেকট্রন বিন্যাসই কি পর্যায় সারণীর মূল ভিত্তি। তুমি এবার ভিত্তি হিসেবে অন্য কিছু একটা ধরো, পারমাণবিক ভর ধরো। এটার পারমাণবিক ভর কত? 14। এটার পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের হচ্ছে 23, এটার হচ্ছে 24, ম্যাগনেসিয়ামের 24, ঠিক আছে। 14 আর 24 অনুযায়ী যদি আমরা জায়গা দিতাম, তুমি দেখো কোনটা কোন জায়গাতে হইতো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো নাইট্রোজেনের জায়গা হইতো এইখানে। আবারও দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। নাইট্রোজেনের জায়গা হইতো এইখানে। আর ম্যাগনেসিয়ামের জায়গা 24 অনুযায়ী কোথায় হইতো? দেখো এটা তো 14, 15 16 17 24, যেখানে এখানে এখানে হইতো ম্যাগনেসিয়ামের জায়গা। তুমি দেখো ম্যাগনেসিয়াম কি একটা অবস্থান্তর ধাতু হয়ে যাইতো, আর নাইট্রোজেন কি হয়ে যেত? একটা অর্ধধাতু হয়ে যেত। বাট নাইট্রোজেন কিন্তু অর্ধধাতু না, নাইট্রোজেন হচ্ছে কি একটা অধাতু, এবং ম্যাগনেসিয়াম কিন্তু অবস্থান্তর ধাতু না, ম্যাগনেসিয়াম ধাতু, জাস্ট ধাতু। তাহলে দেখো পারমাণবিক ভর অনুযায়ী যদি তাদেরকে প্লেস করতাম, তাহলে তারা ভুল জায়গাতে থাকতো, তাই না? কাজেই পারমাণবিক ভর কিন্তু পড়াশোনার মূল ভিত্তি হইতে পারে না।
ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তাদেরকে প্রপারলি প্লেস করা যায়। ঠিক আছে, তাহলে আশা করি এই টাইপের কোশ্চেন গুলা, যে কেন ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা তোমরা এক্সপ্লেইন করতে পারবা। ঠিক আছে, এই 3টা পয়েন্ট এক্সপ্লেইন করবা: অবস্থান, পর্যাবৃত্ত ধর্ম এবং তার রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী সে প্রপার গ্রুপে জায়গা পাইছে কিনা, এই 3টা অ্যাসপেক্ট থেকে ব্যাখ্যা করবা। এন্ড পারমাণবিক ভরকে মূল ভিত্তি ধরে এক্সপ্লেইন করে দেখাবা যে সে পারমাণবিক ভর অনুযায়ী তাকে যদি প্লেস করা হইতো তাহলে সে ভুল একটা জায়গাতে হইতো। কাজেই পারমাণবিক ভর ভিত্তি হইতে পারে না, ইলেকট্রন বিন্যাসই প্রপার ভিত্তি। ঠিক আছে, ওকে ডান। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন নেক্সট আসলে আমি স্কিপ করতে পারি, তাই না? আচ্ছা, পর্যায় সারণীতে ডব্লিউ এক্স মোলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়, উক্তিটি বিশ্লেষণ করো। ডব্লিউ ও এক্স, এটা পর্যায় সারণীর একটা বেসিক একটা কোশ্চেন। W1 কে হাইড্রোজেন, আর এক্স কি হাইড্রোজেন হিলিয়াম, তাই না? সো এদের অবস্থান যদি আমরা নির্ণয় করি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, হিলিয়ামের হচ্ছে 1s2। তো সর্বশেষ ইলেকট্রন যেহেতু এটাতে এস এ প্রবেশ করছে, তার মানে এটা এস ব্লক, আর এস ব্লকের ক্ষেত্রে এখানে যে ইলেকট্রনটা থাকে এটাই তার গ্রুপ। এটার গ্রুপ নাম্বার 1 এন্ড এটার গ্রুপ নাম্বার কত হওয়া উচিত 2। বাট তুমি দেখো তো হিলিয়াম কোথায় আছে ভাইয়া, হিলিয়াম আছে 18 নম্বর গ্রুপে। তাহলে কি অবস্থান সামঞ্জস্যপূর্ণ হইলো? পর্যায় সারণীতে ডব্লিউ এক্স মোলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়, হইল না তো। হিলিয়ামের অবস্থান তো গ্রুপ নাম্বার 2 এ হওয়ার কথা ছিল, এটা 18তে কেন গেল? এটা এক্সপ্লেইন করে দাও কেন গেল। কারণ হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল, দ্যাটস ওয়াই তাকে নিষ্ক্রিয় মৌলের গ্রুপে জায়গা দেওয়া হয়েছে, তাকে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী জায়গা দেওয়া হয়নি। ঠিক আছে, এই জিনিসটা মেনশন করে দাও, তাহলেই হইল। তাহলে কি কেন এক্স মানে হিলিয়ামের অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়? কারণ ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তার যেখানে থাকার কথা ছিল সে ওইখানে নাই, এই জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কেন 18তে জায়গা দেওয়া হইলো ওইটাও কিন্তু লজিক্যাল। কোন দিক থেকে লজিক্যাল? তার কি রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী, কারণ সে নিষ্ক্রিয়। ওকে, আচ্ছা। আর হাইড্রোজেনের অবস্থানটা কেন বিতর্কিত? হাইড্রোজেনটাকে এখানে দেওয়াতে কেন বিতর্কের তৈরি হলো? নরমালি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তো তার অবস্থান ঠিক আছে, তাই না? বাট কোন কারণে এই জায়গাটাতে তার অবস্থানটাকে নিয়ে আমরা বিতর্ক করতেছি? এটার অনেকগুলো রিজন আছে। প্রথমত, হাইড্রোজেন কিন্তু সামটাইমস অধাতুর মতো আচরণ করে, বাট এই জায়গাটা হচ্ছে একদম পিওর ধাতুর জায়গা। তাই হাইড্রোজেনকে এখানে দেওয়া, হাইড্রোজেন যেহেতু সামটাইমস অধাতুর মতো আচরণ করে, হাইড্রোজেনকে কিন্তু চাইলে আমরা ফ্লোরিনের সাথে রাখতে পারতাম, অধাতুর সাথে রাখতে পারতাম, না রেখে স্টিল তাকে এখানে রাখছি ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করে। সো এটা কিন্তু একটা অসামঞ্জস্যতা। ঠিক আছে, ডান। একটু ব্যাখ্যা করলে হচ্ছে, হাইড্রোজেন যেমন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, আবার হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, বুঝছো? আর হাইড্রাইডও গঠন করতে পারে। যেহেতু একটা ইলেকট্রন গঠন করতে পারে, হাইড্রোজেন কিন্তু অধাতু হইতে পারে, তাকে কিন্তু অধাতুর সাইডে জায়গা দেওয়া হয় নাই, তাকে ধাতুর সাইডে জায়গা দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা অসামঞ্জস্যতা। ওকে, আচ্ছা ডান। তাইলে আমরা হচ্ছে এই যে পর্যায় সারণীর ভিত্তি রিলেটেড একটা কোশ্চেন আমরা একদম ডিটেইলসে দেখলাম, বাকিগুলো আমরা শর্টে দেখব 5 এবং 6। পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, উদ্দীপকের জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের জেডটা কে, উদ্দীপকের কিউটা কে, কেমনে বুঝবা? এই বরাবর হচ্ছে গ্রুপ আর এই বরাবর হচ্ছে পর্যায়। কিন্তু দেখলেই তো বোঝা যায় যে
এই গ্রুপে একদম শুরুতে কে আছে? হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। তার মানে এটা হচ্ছে লিথিয়াম, এটা সোডিয়াম, আর এটা হচ্ছে পটাশিয়াম। ওকে, এই পর্যায়ে ধরে যদি আমি আগাই, নিয়নের নিচে কে আছে? এটা হচ্ছে এটা যেহেতু লেখাই আছে নিয়ন, তার মানে এটা 18তম গ্রুপ। নিয়নের নিচে কি আছে? নিয়নের উপরে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন আছে। তাইলে এখানকার ভাইয়া দেখো তো জেড, এখানকার জেড হচ্ছে আর্গন, আর এখানকার কিউ হচ্ছে কে? এখানকার কিউ হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, আর্গনের হচ্ছে 18। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, এটা আমরা এক্সপ্লেইন করব কেমনে। এদেরকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাবো। আর্গনের পারমাণবিক ভর কত, পটাশিয়ামের কত তুমি জানো? এটা কিন্তু জানা লাগবে। একটার 39, আরেকটা হচ্ছে 40। ঠিক আছে, 40 কোনটা, পটাশিয়ামের কত, আর আর্গনের কত, 40 কোনটা 39 কোনটা, এটা নিয়ে কনফিউশন লাগে। এটার অ্যান্সার হচ্ছে পটাশিয়ামের 40, সরি পটাশিয়ামের হচ্ছে 39, আর্গনের হচ্ছে 40। এটা একটু উইয়ার্ড, ব্যতিক্রম, মনে রাখো যে এটার পারমাণবিক সংখ্যা বেশি, তাও এটার পারমাণবিক ভর কম। এটার পারমাণবিক সংখ্যা কম, এটার ভর বেশি। এটা একটু উইয়ার্ড, তো একটু মনে রাখো। ঠিক আছে, বা 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর তোমাকে বলছি না, সিরিয়াল করে বেশ কয়েকবার লিখবা, 50 থেকে 60 বার, তাহলে মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এদের এই পারমাণবিক ভর এর উপর বেস করে তাদেরকে পর্যায় সারণীতে সাজাইতে হবে। সাজাইলে দেখবো যে এরা অ্যাকচুয়ালি প্রপারলি যেখানে থাকার কথা ওইখানে থাকে না। ওইটার উপর বেস করে আমরা বলতে পারি কি, যে ওইটার উপর বেস করে আমরা বলতে পারি যে পারমাণবিক ভরের উপর বেস করে যেহেতু পটাশিয়াম এবং আর্গনকে স্থান দিলে তারা ভুল জায়গাতে স্থান পায়, কাজেই পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। ঠিক আছে, আচ্ছা স্থান দেই, তুমি চিন্তা করো, আমি পর্যায় সারণীটা খুলি, আর্গন 40, পটাশিয়াম 39, তাহলে কোথায় যায় দেখো, আর্গন 40-এ আসবে, আর্গন 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 কোথায়, আর্গন আসবে 38, এই যে আর্গন এখানে চলে আসবে। আর পটাশিয়াম কোথায় যাবে, পটাশিয়াম যাবে 39-এ। 39 কোথায়, 36, 37, 38, 39, এই যে 39। তাহলে আর্গন দেখো তো কোথায় জায়গা পাচ্ছে, অবস্থান্তর ধাতুর জায়গাতে জায়গা পাচ্ছে। আর্গন কি অবস্থান্তর ধাতু, বা আর্গন কি ধাতু? ধাতু না তো, সে ভুল জায়গাতে জায়গা পাচ্ছে। পটাশিয়াম সে সবচাইতে সক্রিয় ধাতুগুলোর একটা, সে কোথায় জায়গা পাচ্ছে দেখো তো, এখানে জায়গা পাচ্ছে। পটাশিয়ামের ঠিক পরেই আর্গন জায়গা পাচ্ছে। আর্গনের জায়গা হওয়ার কথা কোথায়, অধাতুর পরে, বাট এখানে ধাতুর পরেই আর্গন জায়গা পাচ্ছে। প্রপার প্লেসমেন্ট কিন্তু হচ্ছে না। কাজে আমরা বলতে পারি পারমাণবিক ভর অনুসারে সাজাইলে পরমাণুগুলো পর্যায় সারণীতে প্রপার যেখানে যেখানে থাকার কথা ওই জায়গাগুলো পায় না। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্লেসমেন্ট দেখাইলাম, তোমাদের আরো একটা প্লেসমেন্টে দেখাই। মনে করো তুমি আর্গনকে এখানে রাখলা, আর্গনের ভর কত 40, পটাশিয়ামের ভর কত 39, তাহলে সেই অনুযায়ী পটাশিয়াম কোথায় যাবে, এখানে।
তাহলে ওইভাবে চিন্তা করলে কিন্তু পটাশিয়াম নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপ ওইখানে জায়গা পাচ্ছে একটা ধাতু হওয়া সত্ত্বেও। তো তুমি যেমনি প্লেস করো না কেন, যেমনি প্লেস করবা দেখবা যে এরা ভুল প্লেসমেন্ট পায়। কাজে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হইতে পারে না। ঠিক আছে, তো এখান থেকে আমি দুইটা কোশ্চেন দেখালাম, এখান থেকে কোনো কোশ্চেন না দেখাই, যদি এখান থেকে চাইলে আমি আরো একটা দেখাইতে পারি 6 নাম্বারটা। আর এটা কি পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত যে ধর্ম ওই অংশে আমরা সলভ করব। ওকে, আমরা 6 নাম্বারটা এখানে দেখতে পারি, উদ্দীপকের মৌল তিনটি পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। আর এটা 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 তো হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ধর্মতে দেখব, ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, উদ্দীপকের মৌলগুলির সাহায্যে ব্যাখ্যা করো। তো উদ্দীপকের মৌলগুলা কি? এ হচ্ছে কে, এ বি সি। এখানে স্পেসিফিক করে এদের নাম জানার চেয়ে, বি তো হচ্ছে ক্লোরিন, তাই না, ক্লোরিন। আর এ হচ্ছে আ হি নি পে বু কা না ও লু, এ হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, এবং সি 35, তুমি যদি 35 নম্বরে কে আছে না চিনো সমস্যা নেই, এটার নাম না বলো, তুমি এদের ইলেকট্রন বিন্যাস করো। ফ্লোরিনের 9টা, ফ্লোরিনের 17টা, এন্ড এটার হচ্ছে 35টা। ইলেকট্রন বিন্যাস করে এটার অবস্থান, এটার রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী প্রপার যে গ্রুপে থাকার কথা ওই গ্রুপে জায়গা পাইছে কিনা, এন্ড এদের তিনটার একটার সাথে আরেকটার পর্যায়বৃত্ত ধর্মের তুলনা তুমি ইলেকট্রন বিন্যাস থেকে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা দেখে করে দাও, করলে দেখবে সবগুলো অ্যাকুরেটলি মিলতেছে। কাজেই আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ঠিক আছে, ঠিক প্রথম কোশ্চেনে যেমন এক্সপ্লেন করছি যেমন। তো এই প্রথম টাইপটা একটু ব্যাখ্যামূলক টাইপ, তো এই জন্য তোমরা একটু বোর্ড হয়ে গেছো। এবার আমরা ইন্টারেস্টিং টাইপে যাব। সো প্রথম টাইপ এখানে ডান। ঠিক আছে, প্রথম টাইপ কেমনে তোমরা অ্যাপ্রোচ দিবা এটা তোমাদেরকে বোঝানো হয়ে গেছে। প্রথম টাইপটা নিয়ে বকবক করতে করতে তোমাদেরকে যথেষ্ট বোর্ড করছি, কারণ ব্যাখ্যামূলক জিনিস তো আসলে একটু বিরক্তি লাগে। এবার আমরা ইন্টারেস্টিং জিনিসে যাব, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয় করতে করতে আমরা বেশ মজা করতে পারবো। ঠিক আছে, তো অবস্থান নির্ণয়ের জন্য আমাদের সবার আগে যে কোশ্চেনটা সলভ করতে হবে 2 নাম্বার কোশ্চেনটা, এই যে এটা। আচ্ছা, অবস্থান নির্ণয় তো আমরা এখানে করে ফেলছি, তাই না, এটা করে ফেলছি। আর 7 নাম্বারে যে 7 নাম্বারটা আছে অবস্থান নির্ণয় রিলেটেড। ইলেকট্রন বিন্যাস করে কিউ এবং আর মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। কিউ এবং আর এর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। সো কিউ এবং আর, একটা হচ্ছে কিউ হচ্ছে 33 আর আর হচ্ছে 37। এখানে এদের নাম 30 এর পরে যে মৌলগুলো দিবে এদের নাম জানার দরকার নাই। ঠিক আছে, অত ম্যান্ডেটরি না। ওকে, তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস প্রবাবিলিটি করতে পারো কিনা, ওই অনুযায়ী পর্যায় সারণীতে অবস্থানটা নির্ণয় করতে পারো কিনা এটাই ওরা দেখবে। নামটা বলতে পারতেছো কিনা এটা এখানে ম্যাটার করে না। তাহলে কিউটাকে ইলেকট্রন বিন্যাস করি। কিউ 33 1s2। অবস্থান নির্ণয় করার জন্য অবশ্যই তোমাকে সবার আগে কি ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। করার পর এটা দেখে আমরা ডিসাইড করব এটা কি এস ব্লক নাকি পি ব্লক নাকি ডি ব্লক। এস ব্লক হলে এস ব্লকের ফর্মুলা দিয়ে করব, পি ব্লক হলে পি ব্লকের ফর্মুলা, ডি ব্লক হলে ডি ব্লকের ফর্মুলা। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আর কি। আর পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে তো সবগুলো ইলেকট্রনকে জায়গা দিতে যে কটা কক্ষপথ লাগে ওইটাই পর্যায়, তাই না। 1s2 2s2 2p6 thrice 2 thrice p6। এবার thrice দিতে যাওয়ার আগে 4s এ যাবে, তারপর thrice দিতে যাবে। ঠিক আছে, ওকে। 4s এ দুইটা চলে গেল, কয়টা হলো 10 20। আমি একটু জায়গা নেই। 1s2 2s2 2p6 thrice s2 thrice p6 thrice t, তারপর 4s 4p। ওকে, আচ্ছা, তো থ্রাইস দিতে যাওয়ার আগে এটাতে যাবে, দেন থ্রাইস দিতে যাবে। কয়টা হলো এখানে 10টা,
এখানে 10টা 20টা, আরো বাকি থাকে কয়টা? 13টা, তাই না? ডিতে যাইতে পারে কয়টা? ডিতে যাইতে পারে, পিতে যেতে পারে 6টা, ডিতে যেতে পারে 10টা, বাকি 10টা আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা আর বাকি থেকে কয়টা? 3টা। দেখো তো কয়টা হচ্ছে? 10, একটু মিলে 10, 20, 30, আর 3টা আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে সর্বশেষ ইলেকট্রন কই প্রবেশ করলো? পিতে প্রবেশ করছে। পিতে যদি প্রবেশ করে তাহলে NS NPN ইলেকট্রন যোগ করতে হয়। 3 আর 2 যোগ করলে কত? 5। এন্ড সর্বশেষ ইলেকট্রন পিতে প্রবেশ করলে NS এবং NP টোটাল ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয়। তাহলে কত হবে? 5 যোগ 10 15। তাহলে এটার গ্রুপ এটা কততে হওয়া উচিত? 15 নম্বরে হওয়া উচিত। তাহলে আমরা দেখি 33টা 15তে আছে কিনা। 33 দেখো আর্সেনিক 15তে আছে। দেখছো এটা কিন্তু 15 নাম্বার গ্রুপ। দেখো তুমি গুনে দেখতে পারো এটা 15 নাম্বার গ্রুপ। এটা 18, এটা 17, এটা 16, এটা 15 নাম্বার গ্রুপ। ঠিক আছে, আর গ্রুপ নাম্বার একবার নির্ণয় করা হয়ে গেলে পর্যায় নির্ণয় করার কোনো ব্যাপারই না, তাই না? পর্যায়টা দেখেন, পর্যায় হচ্ছে যেহেতু 4টা কক্ষপথ সর্বোচ্চ ব্যবহার হয়েছে তার মানে পর্যায় 4। দেখো পর্যায় কিন্তু এটা 4এই আছে, দেখছো এই যে পর্যায় 4এই আছে। ঠিক আছে, এবার আসো আমরা পরেরটা করি। তাইলে প্রপারলি ইলেকট্রন বিন্যাস করতে পারে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি না পারো তাহলে তুমি আসলে পারবা না। ওকে, আচ্ছা তারপরে 37 আর 37 1s2 2s2 2p6 3s2 3p6 3s10 3s তে যাওয়ার আগে 4s এ যাবে, 4s এ 2টা, এখানে 10টা, দেন 4p। তাহলে এখানে পর্যন্ত 30টা হলো, আর বাকি থেকে 60টা। পিতে জায়গা হয় কয়টা? পিতে জায়গা হয় 6টা, 6টা দিলাম, আরো থাকে একটা। এখন 4p এর 4 কি 4d তে যাবে? না, 4d তে যাওয়ার আগে 5s এ যাবে। 5s এ যাবে, তারপর থাকলে 4d তে যাবে, তাহলে 5s 1। ঠিক আছে, দেখো 37 হচ্ছে কিনা। এখান পর্যন্ত 30টা, এখানে 6টা, 36টা, আর বাকি একটা 37টা, আর 3d তে কোন যাবে না। তাইলে দেখো এটা সর্বশেষ ইলেকট্রন s এ প্রবেশ করতেছে, তার মানে s ব্লক। আর s ব্লকের ক্ষেত্রে ওই জাস্ট s এর ইলেকট্রন সংখ্যাটাই তার গ্রুপ। তাহলে এটা 1 নাম্বার গ্রুপে হওয়া উচিত। আমরা দেখি 1 নাম্বার গ্রুপে 37 নাম্বারটাকে আমরা পাই কিনা। দেখো 1 নাম্বার গ্রুপে আমরা 37 নাম্বারকে পাচ্ছি, রুবিডিয়াম। দেখছো রুবিডিয়াম 37 নাম্বার। তুমি নিজে বই খুলে পর্যায় সারণীতে চেক করো। এর পর্যায় কত হওয়া উচিত? দেখো তো পর্যায় হওয়া উচিত আমাদের 5 নাম্বার পর্যায়, যেহেতু সবগুলো ইলেকট্রনকে জায়গা দিতে সর্বোচ্চ 5টা কক্ষপথ লাগছে। দেখো এটা কিন্তু 5 নাম্বার পর্যায়ে আছে, পর্যায় 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা তো এই ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস শুরুতেই বলছি খুব ভালো মতো করতে পারতে হয়। কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম। ওখানে যদি তুমি ব্যতিক্রম ভাবে ইলেকট্রন বিন্যাস না করো তাহলে কিন্তু অবস্থান নির্ণয় ভুল হইতে পারে। এগুলো নিয়ে সাবধানে থাকো। ঠিক আছে, আচ্ছা আমরা সর্বশেষ ইলেকট্রন s এ প্রবেশ করলে s ব্লকের অবস্থান নির্ণয়, সর্বশেষ ইলেকট্রন p তে প্রবেশ করলে p ব্লকের অবস্থান নির্ণয় যদি দেখলাম। সর্বশেষ ইলেকট্রন d তে প্রবেশ করলে সেই ক্ষেত্রে অবস্থান নির্ণয় কেমনে করতাম? ইজি তো। d তে যদি সর্বশেষ ইলেকট্রন যদি d তে প্রবেশ করতো, ধরো ওইটা ছিল হচ্ছে ধরো এতটুকু, মনে করো বুঝা দেই 4s এ গেল, 4s এর পর d তে প্রবেশ করলো, সর্বশেষ ইলেকট্রন d তে প্রবেশ করছে। এখানে ইলেকট্রন কয়টা হয়? 10টা 10টা 20টা 30টা। ঠিক আছে, তো এটা যদি 30 নাম্বার মূল্য হইতো তাহলে কিন্তু সর্বশেষ ইলেকট্রন d তে প্রবেশ করত, তাই না? d তে প্রবেশ করত। সেই ক্ষেত্রে কি করতে হয়?
যত ডিতে লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে ওইটার ইলেকট্রনগুলো নিতে হয়, এন্ড এটার সাথে আরো এক যোগ করলে মানে তার আগে যে এস এ প্রবেশ করছে ওই এস এর ইলেকট্রনগুলো নিতে হয়। তো ডিতে প্রবেশ করার ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন যদি ডিতে প্রবেশ করে ডি এর ইলেকট্রন সংখ্যা এবং তার আগে যে এস এ প্রবেশ করছে সে এসটা নিতে হয়। তার আগে কোনটাতে প্রবেশ করছে? এটাতে প্রবেশ করছে। এর ইলেকট্রন সংখ্যা কত? 2, আর এটা কত? 10, 10 যোগ 2 12। এই 12ই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আর পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। ঠিক আছে, তাহলে জাস্ট ওই পি ব্লক হইলে কি এস এবং পি এর ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। এস ব্লক হইলে এস এর মধ্যে যে কোনো ইলেকট্রন ওইটাই তার গ্রুপ, ডি ব্লক হইলে ডি এবং তার আগে যে এস এ প্রবেশ করছে দুইটার ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ। ঠিক আছে, আচ্ছা দেখি এটা 12 নম্বর গ্রুপ এবং 4 নম্বর পর্যায়ে হয় কিনা। আমরা 4 নম্বর পর্যায়ে আসি। 30 নম্বরটাকে জিঙ্ক, আমরা জিঙ্ক খুঁজে পাই কিনা দেখি। 1 2 3 4 4 নম্বর পর্যায়ে আমরা যাব 12 নম্বর গ্রুপে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো আমরা এক্স্যাক্টলি জিঙ্ক খুঁজে পাচ্ছি। দেখছো, এই যে দেখো জিঙ্ক খুঁজে পাইছি। তার মানে আমরা অবস্থান নির্ণয় রিলেটেড সব ধরনের কোশ্চেন এখন সলভ করতে পারবো। অবস্থান নির্ণয় থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। সো আমি আর অবস্থান নির্ণয় নিয়ে কোনো কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের অবস্থান নির্ণয় রিলেটেড কোশ্চেন সলভ করা হয়ে গেল। এখানে ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে এক এক ধরনের কোশ্চেনে উদ্দীপকটা এক এক রকম ভাবে দেওয়া, বুঝছো? এক একটা উদ্দীপক এক এক রকম ক্রিয়েটিভ। সো উদ্দীপকটা দেখে তোমাকে বুঝতে হবে যে কখন কোন মনোটনে কাজ করতে বলছে। সো এটার সমাধান একটাই, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করা এই অধ্যায়ের। ঠিক আছে, আর বেসিক তো আমি ধরাই দিলাম। তুমি যদি উদ্দীপকটা দেখে ধরে ফেলতে পারো কোনটা কোন মৌল, তাহলে অবস্থান নির্ণয় রিলেটেড যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবা, বুঝছো? এই অ্যাপ্রোচে আমি যে অ্যাপ্রোচটা দেখাইছি। আচ্ছা, তাহলে অবস্থান নির্ণয় ডান। এবার আমরা পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড যে কোটা কোশ্চেন হওয়া সম্ভব এগুলো আমরা সলভ করব। আর তোমরা বলতে পারো যে ভাই অবস্থান নির্ণয় থেকে আরো একটা কোশ্চেন দেখান না কেন? ওই আরো একটা কোশ্চেন না দেখায়া সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করলে কি হইতো এটা আমি তোমাদেরকে দেখাই বলছি। মানে অবস্থান নির্ণয় করা রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবা, আমি যতটুকু দেখাইছি এটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড কোশ্চেন সলভ করব। সো এটার জন্য আমরা ধাপে ধাপে পারমাণবিক ব্যাসার্ধ রিলেটেড একটা সলভ করব, আয়নীকরণ শক্তি রিলেটেড একটা সলভ করব যাতে ওখানে ব্যতিক্রমটা চলে আসে, ইলেকট্রন আসক্তি রিলেটেড একটা সলভ করব যাতে ব্যতিক্রম চলে আসে, ব্যতিক্রম সহ সলভ করব, এন্ড সক্রিয়তা রিলেটেড একটা সলভ করব। সো এখান থেকে মোটামুটি আমরা 1 2 3 4টা কোশ্চেন সলভ করব, দেন আমাদের পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড কোশ্চেন সলভিং শেষ হয়ে যাবে। ওকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ রিলেটেড যদি একটা সলভ করতে চাই, পারমাণবিক আকার রিলেটেড, তাহলে আমার উচিত হবে একটা সলভ করলেই তো হচ্ছে, তাই না? ওকে, 8 নাম্বার সলভ করি। 8 নাম্বারটা এই টাইপের, এটা দেখো দীপকগুলো কত ক্রিয়েটিভ ভাবে দেয়, দেখছো? আমার মজা লাগে এগুলো সলভ করে, বুঝছো? অবস্থান নির্ণয় এখন তুমি পারবা। হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো। তো পারমাণবিক আকারের ক্রম কিন্তু সামটাইমস আয়নের ক্ষেত্রেও আসতে পারে। হ্যাঁ, আমি দেখি আয়নের একটা एग्जांपल তোমাদেরকে দেওয়া যায় কিনা। ওকে, আচ্ছা তাহলে পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করতে হবে। x প্রতি কি অর্থে ব্যবহৃত? এটা তো খুবই লেম হইলো, এটা সহজ একটা কোশ্চেন। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, কানা অফ ফ্লু, মানে এটা তো আমি আসলে বুঝলাম না, এটা তো নাইট্রোজেন। এন্ড এদের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করব। আচ্ছা, ক্রমটা আগে লিখে ফেলি। বাম থেকে ডানে দেখো এরা কিন্তু একটা পর্যায়ের, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। দেখো এরা একটা পর্যায়ের, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। ঠিক আছে, তাহলে আকারটা কি হবে? কার্বন সবচেয়ে বড়, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। দ্যাটস ইট। এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে ক্রমটা কেন এমন হইলো। বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বাড়তেছে বাট সাইজ ছোট হচ্ছে, কেন? ওয়াই? এটা তুমি ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করতে পারবা। কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8 এবং ফ্লোরিন 9। 1s2 2s2 2p4
1s2 2s2 2p5 1s2 2s2 2p6 1s2 2s2 2p7 দেখো তিনটাই একই পর্যায়ে আছে দেখো কোনোটারই প্রধান কক্ষপথ বাড়ে নাই বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কক্ষপথ বাড়ে নাই বাট যেটা বাড়ছে সেটা হচ্ছে দেখো সর্বশেষ কক্ষপথে এখান পর্যন্ত দেখো প্রত্যেকটা ইলেকট্রন সমান বাট এটার সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন এটার 5টা এটার 6টা এটার 7টা একই সাথে এইটার নিউক্লিয়াসে প্রোটন 6টা এটার 7টা এটার 8টা এটার 9টা তাহলে কি হবে তাহলে যেটা হবে এইটার নিউক্লিয়াসের 6টা ইলেকট্রন এটার 4টাকে যতটুকু আকর্ষণে টানবে এটা তার চাইতে আরেকটু বেশি টানবে এটা তার চাইতে আরো একটু বেশি টানবে এটা তার চাইতে আরো বেশি জোরে টানবে আলটিমেটলি এইটার দুইটা কক্ষপথের সাইজ যতটুকু হবে এইটার দুইটা কক্ষপথের সাইজ আরো ছোট হয়ে আসবে কারণ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে 7টা ইলেকট্রন 7টা প্রোটন অনেক স্ট্রংলি টানবে এইটার সাইজটা আরো ছোট হয়ে আসবে এটার সাইজটা আরো ছোট হয়ে আসবে এই জন্যই ফ্লোরিন এখানে সবচেয়ে ছোট তারপর তার সাথে একটু বড় অক্সিজেন একটু বড় নাইট্রোজেন ঠিক আছে এটা এক্সপ্লেনেশন ইজি তাই না খুবই ইজি আর আয়নের ক্ষেত্রে কি হইতে পারে হ্যাঁ বলো আপনি আমাকে অনুপাত সমানুপাত দিবেন না হ্যাঁ 11 নম্বর চ্যাপ্টার অনুপাত সমানুপাত তোমাকে হোয়াটসঅ্যাপ সব লিখে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে তোমাকে যা যা অ্যাসাইন করছে হোয়াটসঅ্যাপে জিএম এইচএম লিখে চ্যাপ্টারের ক্রম দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আমরা যেখানে ছিলাম আর কি সো আয়নের ক্ষেত্রে কাহিনী কি হইতে পারে আমি তোমাকে এই एग्जांपलটা ম্যাগনেসিয়াম আয়ন দিয়ে দেখাই ঠিক আছে তো তোমাকে বলতে পারে ম্যাগনেসিয়াম 12 এবং ম্যাগনেসিয়াম 2+ এটার আকারের ক্রম তুলনা করো তাহলে আমাদের আকার নিয়ে প্রবলেম সলভিং শেষ এখানে ঠিক আছে আয়নেরটা দেখাই দিই ওকে 1s2 2s2 কোনটা বড় হবে কোনটা ছোট হবে বলো তো ইলেকট্রন বিন্যাস করলে বলতে পারবে ট্রাইসিস 2 তো হয়ে গেছে এটার ক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p6 ট্রাইসিস 0 যেহেতু দুইটা ত্যাগ করে দিছে তাহলে দেখো একই মৌল এইটার আকারটা বড় হবে এটা ছোট হবে কেন কারণ এটা সর্বশেষ কক্ষপথ থেকে যখন দুইটা ইলেকট্রন চলে যাচ্ছে তখন এটার তৃতীয় কক্ষপথটা নাই হয়ে যাচ্ছে আলটিমেটলি তার কক্ষপথ হয়ে যায় দুইটা কিন্তু সাইজ ছোট হয়ে যাবে ম্যাগনেসিয়াম যদি হয় 3টা কক্ষপথওয়ালা ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে অ্যাকচুয়ালি 2টা কক্ষপথওয়ালা অবভিয়াসলি এটা ছোট হয়ে যাবে আয়নের ক্ষেত্রে এগুলো মাথায় রেখো ওকে আচ্ছা ডান তাহলে আমাদের পর্যাবৃত্ত ধর্ম রিলেটেড পারমাণবিক ব্যাসার্ধ রিলেটেড সলভড ওকে এমন কোন একটা দিতে পারে যেখানে উপর থেকে নিচে গেলে আকার বাড়বে সেই ক্ষেত্রে যখন তুমি দেখবা যে যেগুলো কম্পেয়ার করতে বলছে কক্ষপথ বেশি হলে কি আকার বড় হবে তো এগুলো ইজি কেমনে করতে হবে বলে দিছি এবারে আসো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ঠিক আছে আয়নীকরণ শক্তি রিলেটেড একটা কোশ্চেন সলভ করাই এখানে ব্যতিক্রম আছে আমি ব্যতিক্রম ওয়ালাই একটা কোশ্চেন সলভ করতে চাই ঠিক আছে 25 নম্বরে যাই 25 নাম্বারটাতে প্রবাবলি ব্যতিক্রম সহ আছে বা ব্যতিক্রম যদি নাও আসে সমস্যা নাই আমি ব্যতিক্রম আলাদা করে আলোচনা করে দিব কত সুন্দর কত ক্রিয়েটিভ করে দেওয়া আছে ও এটার মাধ্যমে আমরা ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ তিনটে আলোচনা করে ফেলতে পারি একটা কোশ্চেন সলভ করলে পারমাণবিক ব্যাসার্ধ আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি সব সলভ হয়ে যাচ্ছে এ ওয়াই জেড প্রতীকী অর্থে ব্যবহৃত ঠিক আছে এ ওয়াই জেড তাহলে গতে আমাদেরকে এক্স নিয়ে কাজ করতে বলছে আমরা ইলেকট্রন আসক্তিতে পড়ে যাই আমরা আয়নীকরণ শক্তিতে যাই আমরা ওয়াই জেড নিয়ে কাজ করি
ওয়াইটাকে আর জেডটাকে কেমনে বুঝবো? জেড তো বুঝাই যাচ্ছে, নিয়নের আগে কে আছে? ফ্লুরিন অফ ফ্লুরিন। ফ্লুরিনের আগে কে আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এটা হচ্ছে অক্সিজেন। ওয়াইজেড আমরা পেয়ে গেছি। ওয়াইজেড এর আয়নীকরণ শক্তি এই তো নাইস, অক্সিজেন এবং ফ্লোরিন। আচ্ছা অক্সিজেন এবং ফ্লোরিন ব্যতিক্রম না? অক্সিজেন এবং ফ্লোরিন না, অক্সিজেন এবং ফ্লোরিন ব্যতিক্রম না, নাইট্রোজেন এবং অক্সিজেন ব্যতিক্রম। সমস্যা নেই, ব্যতিক্রমগুলো আলাদা করে দেখাই দেব। তাহলে অক্সিজেন এবং ফ্লোরিনের আয়নীকরণ শক্তির তুলনা করতে বলতেছে, একই সাথে তাদের পারমাণবিক ব্যাসার্ধ তুলনা করতে বলতেছে। আসো সেটা কইরা ফেলি, সেই জন্য ইলেকট্রন বিন্যাস করতে হবে। অক্সিজেন হচ্ছে কি 8, ফ্লোরিন হচ্ছে 9। করো ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2। ও আচ্ছা, তোমাদেরকে আমি আগের অধ্যায়ে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে রিপ্রেজেন্ট করবা, খাতায় কিভাবে লিখলে ভালো নাম্বার পাবা এটা বলে দিচ্ছিলাম। এই ক্ষেত্রে বলি নাই, এই ক্ষেত্রে তুমি গাইডে যেভাবে আনসারগুলো লেখা আছে ওইভাবে লিখো, তাহলে ফুল নাম্বার পাবা। আচ্ছা এখন থেকে বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখো এটা 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেনের জন্য শুরুতে যখন তুমি বলে দিবা যে ওয়াই হচ্ছে অক্সিজেন এবং জেড হচ্ছে ফ্লোরিন, 1 নাম্বার পেয়ে যাবা। তারপর যখন তুমি আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা দিবা, ওটার জন্য আরো 1 নাম্বার পেয়ে যাবা। এন্ড দেন তুমি যখন এদের ক্রম প্রপারলি, আয়নীকরণ শক্তির ক্রম এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম যখন প্রপারলি যখন তুমি এক্সপ্লেইন করতে পারবা, তখন ওইটার জন্য তোমাকে আরো 2 নাম্বার দিয়ে দিবে। টোটাল 4 নাম্বার। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে অ্যান্সার করতে হবে। সবগুলো কোশ্চেনই তো এরকম, তাই না? এই প্যাটার্নটা বাকি সবগুলো কোশ্চেনের ক্ষেত্রে মেইনটেইন করো। 1s2 2s2 twice p 4 1s2 2s2 twice p 5। আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে কি হয়? বাড়ে। এন্ড এখানে কোনো ব্যতিক্রম নাই। তাহলে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি। আবার আকার নিয়ে কথা বলি। আকার বাম থেকে ডানে আকার কি হয়? ছোট হয়। কেন? কিছুক্ষণ আগে এক্সপ্লেন করছি। এই কোশ্চেন এক্সপ্লেন করে দিতে হবে রিজনগুলো, কেন ছোট হয়। জাস্ট বললেই চলবে না ছোট হয়। আয়নীকরণ শক্তি কেন বাম থেকে ডানে ছোট হয়? বাম থেকে ডানে কেন, বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি কি বেশি হয়? কেন বেশি হয় এক্সপ্লেন করতে হবে। বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ কেন ছোট হয় এক্সপ্লেন করতে হবে। শুরুতে এক্সপ্লেন করছি। ওকে, তাহলে এখানে ক্রম কি হবে? দেখো এটারও 2টা কক্ষপথ, এটারও 2টা কক্ষপথ, বা এটা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বেশি, নিউক্লিয়াসে প্রোটনও বেশি, তাহলে এটা বেশি চুপসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অক্সিজেনের আকার বড় হবে, ফ্লোরিনের আকার ছোট হবে। তাহলে দেখো আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ একটা ক্রম বিপরীত। এবারে আসো আমরা আয়নীকরণ শক্তি ব্যতিক্রমগুলো দেখে ফেলি। যখন আমাদেরকে বেরিলিয়াম এবং বোরন, আমাদেরকে যখন বলবে বেরিলিয়াম এবং বোরনের আয়নীকরণ শক্তির ক্রম করো, তখন তুমি যদি চিন্তা করো আচ্ছা বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে বোরনের বেশি বেরিলিয়ামের কম। এইভাবে যদি লিখে দাও যে বোরনের বেশি বেরিলিয়ামের কম, তাহলে তুমি ধরা খাবা এটা ভুল। ঠিক আছে, কেন? আসো দেখি। বোরন এবং বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এটা 4 এটা 5, তাই না? এটা ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2, এটা 1s2 2s2 2p1। কি হওয়ার কথা? নরমালি কি হওয়ার কথা? বোরনের বেশি বেরিলিয়ামের কম, বাট ইন রিয়েলিটিতে যেটা হয় বেরিলিয়ামের বেশি বোরনের কম। কেন হয়? কারণ এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দেখো ভাইয়া, দেখো বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে টুয়াইসে 2টা ইলেকট্রন আছে। তোমরা জানো যে কোন একটা অরবিটাল হয় শূন্য আর নয় হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড থাকলে সে অত্যন্ত স্টেবল হয়। তো এটা দেখো, এটা সর্বশেষ কক্ষপথ কিন্তু অনেক স্টেবল, বাট এটা সর্বশেষ কক্ষপথ দেখো তো এখানে স্টেবল ছিল, বাট এখানে টুয়াইস পিতে 1 এসে সে আনস্টেবল হয়ে গেছে। এখান থেকে 2টা ইলেকট্রনকে সরানো যতটুকু সহজ, এখান থেকে একটা ইলেকট্রনকে সরানো তার চেয়ে অনেক বেশি সহজ। বা এখানে একটা ইলেকট্রনকে
সরানো যতটুকু কঠিন এখানে তার চেয়ে আরো বেশি কঠিন। তাহলে কি বোরনের আয়নীকরণ শক্তি, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কি বেশি হবে, বোরনের কম হবে। এটাই কিন্তু ইউনিরিলেটিতে হয়। কেন বেরিলিয়ামের বেশি হয়? এটা অনেক বেশি স্টেবল। এখান থেকে তুমি একটা ইলেকট্রন কিংবা দুইটা ইলেকট্রনকে ইজিলি বের করতে পারবা না, বাট এখান থেকে একটা একা আছে ধাম করে বের করে ফেলতে পারবা। এই জন্য এটার বেশি, এখানে বেশি শক্তি লাগবে দুইটা ইলেকট্রন বের করতে, এখানে কম শক্তি লাগবে। ঠিক আছে, এই জন্য বেরিলিয়ামের বেশি বোরনের কম, বেরিলিয়ামের বেশি বোরনের কম। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ঠিক আছে, বাট ইউজুয়াল নরমাল নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল বোরন বেশি বেরিলিয়াম কম। কেন হয় না? ইলেকট্রন বিন্যাসের কারণে। এবার ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, আরো ব্যতিক্রম আছে, আয়নীকরণ শক্তির আরো ব্যতিক্রম আছে। তাই আয়নীকরণ শক্তি রিলেটেড কোশ্চেন কেমনে আসে দেখলা তো? ব্যতিক্রম আসলে পারবা তো, নাকি আরো ব্যতিক্রম আছে দেখাই দিই। ব্যতিক্রম গুলো থেকে কোশ্চেন করবে, যদি ব্যতিক্রম না আসে তাহলে তো ডাল ভাত, ইজি। আর যদি দেখো যে বেরিলিয়াম বোরন পড়ে গেছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পড়ে গেছে, ঠিক আছে, নাইট্রোজেন অক্সিজেন পড়ে গেছে, ফসফরাস সালফার পড়ে গেছে, তাহলে ব্যতিক্রম ওইভাবে ট্রিট করবা। অথবা তোমাকে যেই কয়টা কম্পেয়ার করতে দিবে এই কয়টার ইলেকট্রন বিন্যাস লিখবা, লিখে সাধারণ নিয়মে আগে ক্রম করবা, ক্রম করার পর এবার ইলেকট্রন বিন্যাসটা চেক দিবা যে কোথাও কাহিনী আছে কিনা। যদি দেখো কাহিনী আছে তাহলে ওখানে, যদি দেখো যে আসলে ক্রম অনুযায়ী শক্তি যেমন হওয়ার কথা, মাঝখানে দেখা গেল আমি যাকে শক্তি সবচেয়ে বেশি দেখাচ্ছি আয়নীকরণ শক্তি, তার ইলেকট্রন বিন্যাস অ্যাকচুয়ালি নড়বড়ে, তার পরেরটা মোর স্টেবল, সেই ক্ষেত্রে তার পরেরটাকে আগে দিয়ে দিবা, যেটা বেশি নড়বড়ে এটাকে পরে দিয়ে দিবা। ঠিক আছে, বাট ইউজুয়ালি তোমাদের বেরিলিয়াম বোরন, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ব্যতিক্রম দিলে এইগুলাই দেয়। অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন, ফসফরাস সালফার ব্যতিক্রম দিলে এইগুলাই দেয়। ঠিক আছে, আরো যদি ব্যতিক্রম চাও তুমি এই যে ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম এগুলো দিতে পারে। ঠিক আছে, গ্যালিয়াম জার্মেনিয়াম দিতে পারে। ঠিক আছে, এই তো এই রিলেটেড প্রচুর কোশ্চেন সলভ করো আয়নীকরণ শক্তি রিলেটেড, যেহেতু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আসলে কেমন হ্যান্ডেল করবা। ওকে, তাহলে আমি এবার কি বেরিলিয়াম বোরন গেল, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দেখাই দিই। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ওকে। আচ্ছা, তো নরমালি কি আর কথা, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি পারবে, সেই অনুযায়ী অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, ম্যাগনেসিয়ামের কম হওয়ার কথা, বাট ইন রিয়েলিটিতে যেটা হয় ম্যাগনেসিয়ামের বেশি অ্যালুমিনিয়ামের কম। কেন? ইলেকট্রন বিন্যাসের দিকে দেখো, 1s2 2s2 2p6 3s2, 1s2 2s2 2p6 3s2 3p1। এই দুইটার কোনটার যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল? অবভিয়াসলি এটা। তাহলে কি ম্যাগনেসিয়ামের শক্তি বেশি হবে, অ্যালুমিনিয়ামের কম হবে, মানে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে, অ্যালুমিনিয়াম থেকে এই একটাকে বের করতে কম শক্তি লাগবে। দা আরো ব্যতিক্রম আছে দেখাই দিই, এই ব্যতিক্রমগুলো থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, নাইট্রোজেন অক্সিজেন, আসো যাই নাইট্রোজেন অক্সিজেন। দেখো নরমালি কি হওয়ার কথা, বাম থেকে ডানে বেশি হওয়ার কথা, এটা হওয়ার কথা, বাট এটা ভুল। ইন রিয়েলিটিতে দেখা যায় নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম। কেন? নাইট্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের চেয়ে মোর স্টেবল, কারণ ওই যে তোমাদেরকে আগের অধ্যায়ে বলছি একটা অরবিটাল জিরো অথবা হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ডে বেশি স্টেবল। এখানে দেখো হাফ ফিল্ড, পিতে 6টা থাকতে পারে, so P0, P3, P6 way more stable than P4. And P4 জিরো ফিল্ড হয় না, হাফ ফিল্ড হয় না, ফুল ফিল্ড হয় না। ওকে, আসো আরো একটা ব্যতিক্রম দেখাই, সালফার এবং ক্লোরিন, সরি অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন দেখাইলাম না, ফসফরাস সালফার।
ফসফরাস এবং সালফার, ফসফরাস 15, সালফার 16, 15, 16। আচ্ছা, সবকিছু ঠিক মতো রেকর্ড হচ্ছে তো? আলহামদুলিল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম আসলে। একটু আইফোনটা চার্জে লাগাই দিই। ডান, পারফেক্ট। নরমালি কি আর কথা, ফসফরাস তারপর সালফার, বাম থেকে ডানে সালফারের বেশি ফসফরাসের কম হওয়ার কথা, বাট এটা ভুল। অ্যাকচুয়ালি হবে যেটা, ফসফরাসের বেশি হবে, সালফারের কম হবে। ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাস করি তাহলে বুঝতে পারবা। 1s2 2s2 2p6 thrices 2 thrice p3, 1s2 2s2 2p6 thrices 2 thrice p4। দেখো এই জায়গাটাতে তাকাও, এই জায়গাটাতে তাকাও, অথবা তুমি এই জায়গাটাতে তাকাও, এই জায়গাটাতে তাকাও, এটা তো একই, কম্পারিজন হয় না। তুমি দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস thrice p is way more stable than thrice p4। p কি হাফ ফিল্ড, আর এটা জিরো ফিল্ডও না, হাফ ফিল্ডও না, ফুল ফিল্ডও না, কোনো শর্তে পূরণ করে না, বাট এটা কিন্তু স্টেবিলিটির জিরো ফিল্ড, হাফ ফিল্ড, ফুল ফিল্ডের মধ্যে হাফ ফিল্ড পূরণ করতেছে। তাহলে এখান থেকে ইলেকট্রন সরানো অনেক বেশি টাফ, আয়নীকরণ শক্তি বেশি লাগবে, এখান থেকে ইজি, আয়নীকরণ শক্তি কম লাগবে, এই জন্য পি এর বেশি এস এর কম, পি এর বেশি এস এর কম। ব্যতিক্রম, নরমালি হওয়ার কথা ছিল এস এর বেশি পি এর কম। ওকে, আচ্ছা, এরকম ব্যতিক্রম, এটা এটা দেখাইলাম, এটা দেখাইলাম, এটা দেখাইলাম, এটা দেখাইলাম, এখান থেকে বেশিরভাগ জিনিস আসে। আরো যদি আসে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যদি সামারাইজ করি ভাইয়া এবং আপু, আমাদের কিন্তু আমরা যদি টাইপ অ্যানালাইসিসে যাই, আমাদের কিন্তু আয়নীকরণ শক্তি রিলেটেড যত ধরনের কোশ্চেন দেখ এবার আমরা পারবো, ঠিক আছে? আয়নীকরণ শক্তি বাম থেকে ডানেই ব্যতিক্রম আছে, উপর থেকে নিচে কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে? তাহলে এখানে লিখে দেই, উপর এখানে ব্যতিক্রম আছে, বাট এখানে কোনো ব্যতিক্রম নাই। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে বাম থেকে ডানে কোনো ব্যতিক্রম নাই, বাট উপর থেকে নিচে ব্যতিক্রম আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা ইলেকট্রন আসক্তি রিলেটেড কোশ্চেন সলভ করব। ওকে, ইলেকট্রন আসক্তি রিলেটেড কোশ্চেন আছে হচ্ছে 12 নম্বর, 21 নম্বর, 25 নম্বর, আমি যে কোনো একটা দেখলেই হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি তো ব্যতিক্রম দেখাই দিব আলাদা করে। এখানে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রম করতে বলছে, এটা আমরা করে ফেলছি। ইলেকট্রন আসক্তির ক্রম করব, ইলেকট্রন আসক্তির ক্রম করতে যে সবগুলাই করতে বলতেছে, এক্স ওয়াই জেড কিউ। তাহলে এক্স হচ্ছে কে? এক্স হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম। ওয়াই হচ্ছে কে? ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম। জেড হচ্ছে কে? জেড হচ্ছে 15, ফসফরাস। এন্ড কিউ হচ্ছে কে? সালফার। এদের তুমি যদি আয়নিক এদের ইলেকট্রন আসক্তি যদি কম্পেয়ার করতে চাও, তাহলে এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে প্রপারলি। করো 1s2। আর ফুল নাম্বার কেমনে পাবো? ওই যে বললাম না শুরুতে কোন মৌলটার কে, তোর পরিচয় কি, এটা বললে 1 নাম্বার পেয়ে যাবা। সংজ্ঞা দিবা ইলেকট্রন আসক্তি, তো এখানে যদি ইলেকট্রন আসক্তি এবং আয়নিক শক্তি দুটো মেনশন করে দুটো সংজ্ঞা দিবা, আরো 1 পেয়ে যাবা। এবার ইলেকট্রন বিন্যাস করবা, আরো 1 পেয়ে যাবা, 3 হয়ে গেল। এবার এক্সপ্লেনেশন দিবা যে কেন ক্রমটা এমন হইলো, আরো 1 পেয়ে যাবা, 4। ওকে, 1s2 2s2 twice p6 thrice thrice p। এটা তো পিতে যাবেই না। ওকে, আচ্ছা, একটা জিনিস তো বুঝতেছো, এরা একটা পর্যায়ে বরাবর আছে, এন্ড তোমরা কি জানো একই পর্যায়ে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বাড়ে না কমে?
ইলেকট্রন আসক্তি কি বাড়ে। বাম থেকে ডানে যত সাইজ ছোট হয় সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ঢোকানো তত বেশি ইজি হয়, আর যত বেশি ইজি হয় তত ইজিলি বন্ধন গঠিত হয়, যত ইজিলি বন্ধন গঠিত হবে তত বেশি শক্তি নির্গত হবে বা রিলিজ হবে। বাম থেকে ডানে বাড়ে, তাই নরমালি যেটা হবে সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এন্ড আমি যেহেতু বলছি বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির কোনো ব্যতিক্রম নাই, তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস কইলেও তুমি কোনো ব্যতিক্রম পাবা না, জাস্ট দেখাই দিতে পারো হুদাই এমনি নাম্বার পাওয়ার জন্য। 1s2 2s2 2sp6 3s2 1s2 2s2 2sp6 3s2 3sp 3 1s2 2s2 2sp6 3s2 3sp4 ডান। এটা দেখায় ব্যাখ্যা দিয়ে দাও না, ইজি। আমরা ইলেকট্রন আসক্তির সাধারণ নিয়ম নিয়ে ইন্টারেস্টেড না, এগুলো তোমরা পারবা। আমরা ব্যতিক্রম নিয়ম নিয়ে ইন্টারেস্টেড। ওকে, আমরা ব্যতিক্রম নিয়ম দেখি। ব্যতিক্রম কোথায় আছে ভাইয়া? ব্যতিক্রম আছে এখানে আর এখানে, এখানে আর এখানে। আমরা ফ্লোরিন ক্লোরিনের ব্যতিক্রমটা চলো দেখা ফেলি। ফ্লোরিন ক্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9, ক্লোরিন হচ্ছে 17। তো ইলেকট্রন আসক্তি সাধারণ নিয়ম অনুযায়ী উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি সাইজ বাড়ার সাথে সাথে কি সর্বশেষ কক্ষপথটা দূরে চলে যাচ্ছে, ইলেকট্রন ওখানে প্রবেশ করাতে চাইলেও নিউক্লিয়াস তাকে নিতে চাইবে না, মানে বন্ধন গঠন করতে চায় না। তাহলে উপর থেকে নিচে সাইজ যত বড় হচ্ছে ইলেকট্রন আসক্তির মান তত কমবে। তো সেই অনুযায়ী ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম, বাট ইন রিয়েলিটিতে দেখা যায় এটা কি হলো, ইন রিয়েলিটিতে দেখা যায় যে এটা ভুল, এটা ভুল। ফ্লোরিনের বেশি হয়, ফ্লোরিনের কম হয়। কেন? এটার ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে এক্সামে প্রচুর। আসো ইলেকট্রন বিন্যাস করি। 1s2 2s2 2p6 2p5 হবে। 5 2 7 2 9, এটা করি চলো। 1s2 2s2 2p6 thrices 2 3sp5। আচ্ছা দেখো ভাইয়া, এটার সাইজটা দেখো, দুইটা মাত্র কক্ষপথ। এটার সাইজটা দেখো, তিনটা মাত্র কক্ষপথ। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি সর্বশেষ কক্ষপথটা দেখো, সর্বশেষ কক্ষপথটা দেখো। এটার সর্বশেষ কক্ষপথ হচ্ছে সেকেন্ড কক্ষপথ যদি এটুক হয়, এটার সর্বশেষ কক্ষপথ হচ্ছে থার্ড কক্ষপথ এটুক হবে। এটার ক্ষেত্রে এটুক কক্ষপথের মধ্যে 7টা ইলেকট্রন, আর এটার ক্ষেত্রে এটুক কক্ষপথের মধ্যে 7টা ইলেকট্রন। তাহলে তুমি দেখো ছোট্ট একটা কক্ষপথে 7টা ইলেকট্রন ভার্সাস এইখানে 7টা ইলেকট্রন। আমি 7টা ইলেকট্রন দিই, একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আর এখানে দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তুমি বলো ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা জানো তো? বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করাবো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে, সেক্ষেত্রে যতটুকু শক্তি রিলিজ হবে। যদি ক্যাতাবি সংজ্ঞা দেই দিতে পারি, সমস্যা নেই। ইলেকট্রন আসক্তি এবং তো আয়নীকরণ শক্তির ক্যাতাবি সংজ্ঞা দিই। আয়নীকরণ শক্তির ক্যাতাবি সংজ্ঞাটা আগে বলি। কোন একটি মৌলের 1 মোল পরমাণুর গ্যাসীয় অবস্থায়, এটা বলতে হবে, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে একটি একটি করে 1 মোল ইলেকট্রনকে অপসারণ করে 1 মোল একক ধনাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির দরকার হয়, এটা হচ্ছে ওই মোলের আয়নীকরণ শক্তি। এবারে আসো ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি একটি করে 1 মোল ইলেকট্রন প্রবেশ করালে ওখান থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি, ক্যাতাবি সংজ্ঞা।
ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি ভাই এখানে দেখো, একটা দুইটা তিনটা, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। কয়টা বাজে? 1:56 বাজে, 2টা বাজে। আচ্ছা, কিছু করার নাই, আজকের মধ্যে শেষ করা লাগবে কেমিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি দেখো, তাই ইলেকট্রন আসক্তি মানে বাইরে থেকে ইলেকট্রন প্রবেশ করাবো। এখানে প্রবেশ করাইতে গেলে বেশি বাধা পাবো নাকি এখানে প্রবেশ করাইতে গেলে বেশি বাধা পাবো? কোথায় প্রবেশ করানো ইজি? এখানে প্রবেশ করানো ইজি, এখানে প্রবেশ করানো কঠিন। এখানে ইজি দেখা এখানে শক্তি বেশি নির্গত হবে, এখানে কম নির্গত হবে। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ফ্লুরিনের কম। এটা হচ্ছে সহজ ব্যাখ্যা। এই ব্যাখ্যার মধ্যে কিছু ভুলও থাকতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়াল কারেক্ট যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা যদি আমি তোমাকে দেই, সেটা হচ্ছে এখানে যখন আমরা ইলেকট্রনটা প্রবেশ করাইতে যাই, এখানে ইজিলি প্রবেশ করে, প্রবেশ করার কারণে এখান থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয়, ওইখানকার বিশাল বড় একটা অংশ খরচ হয় এখানে যে ইলেকট্রনের ঘন ম্যাগ আছে তাদের রিপালশন বা বিকর্ষণটাকে অতিক্রম করতে বিশাল পরিমাণে একটা শক্তি খরচ হয়ে যায়। এখান থেকে এখানে যখন আমরা ইলেকট্রন প্রবেশ করাইতে যাই, এখান থেকে যে শক্তিটা নির্গত হয় এটার পরিমাণটা অ্যাকচুয়ালি এটার চেয়ে কম হয়। বাট এখানে ইলেকট্রনটা প্রবেশ করানোর সময় সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন ম্যাগের যেহেতু ঘনত্বটা কম, এখানে রিপালশন কিংবা বিকর্ষণ অত বেশি ফেস করতে হয় না। ওইটাকে অতিক্রম করার জন্য নির্গত হওয়া শক্তির খুব একটা খরচ হয় না, খুবই নগণ্য খরচ হয়। আলটিমেটলি এইখানে বর্জন করা এনার্জি বা নির্গত হওয়া এনার্জি আর রিপালশনকে ফাইট করতে খরচ হওয়া এনার্জি, দুইটাকে ক্যালকুলেট করলে এখানে আলটিমেট যে নির্গত হওয়া এনার্জি এটার পরিমাণ এখানকার তুলনায় অনেক বেশি হয়। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের চাইতে বেশি, বুঝছো? এটা বেশি শক্তি নির্গত করে, এটা কমই করে, বাট এটার বিশাল বড় একটা অংশ খরচ হয়ে যায় রিপালশনটাকে অতিক্রম করতে, আর এটার ক্ষেত্রে খুবই নগণ্য খরচ হয় রিপালশনটাকে অতিক্রম করতে। এই জন্য নিট নির্গত শক্তি এটার ক্ষেত্রে বেশি, এটার ক্ষেত্রে কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটার একটা ব্যতিক্রম দেখলাম না? আমরা ফ্লোরিন ক্লোরিনের ব্যতিক্রম দেখলাম। সিমিলারলি অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে এই সেম ব্যতিক্রমটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্সিজেন সালফার দেখাই দিই। অক্সিজেন 8, সালফার কত? সালফার হচ্ছে 16, তাই না? 16। তাই নর্মাল নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কি হবে বলো? কি হওয়ার কথা? উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা, তাই না? তাহলে অক্সিজেনের কি হবে? বেশি হবে, সালফারের কম হবে। বাট এটা ভুল। ইন রিয়েলিটিতে দেখা যায় সালফারের বেশি, অক্সিজেনের কম। কেন? ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবো। ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p 4, 1s2 2s2 2p 6, thrice s2 thrice p 4। এখানেও দেখো একই কাহিনী। দেখো সর্বশেষ কক্ষপথটা দেখো, সর্বশেষ কক্ষপথটা দেখো। এটার সাইজটা একটু যদি হয়, এটার সাইজটা কি? অবভিয়াসলি একটু হবে। এটা তৃতীয় কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে এখানে 6টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটার ক্ষেত্রে দেখো কয়টা ইলেকট্রন আছে? 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে দেখো ইলেকট্রন ঘনত্ব কম, এখানে বেশি। এখানে ঘনত্ব কম হওয়ার কারণে যেটা হয়, ওই যে শক্তি কম নির্গত হবে, বাট রিপালশনে খুব একটা শক্তি খরচ হবে না, নিট শক্তিটা বেশি। আর এটার ক্ষেত্রে অনেক বেশি শক্তি নির্গত হবে, বাট ইলেকট্রনটা প্রবেশ করানোর সময় রিপালশনটা অতিক্রম করার জন্য যেহেতু ঘনত্ব বেশি, অনেক বেশি শক্তি এখানে খরচ হয়ে যাবে। আলটিমেটলি নিট এনার্জিটা কমে যায়, অনেক কমে যায়। অ্যাজ এ রেজাল্ট সালফারের ইলেকট্রন আসক্তি বেশি, অক্সিজেনের কম। ইউজুয়াল নিয়মের ব্যতিক্রম। শেষ। তাহলে আমাদের আয়নীকরণ শক্তি
রিলেটেড, সাধারণ নিয়ম এবং ব্যতিক্রম আমাদের সবকিছু কিন্তু দেখা হয়ে গেছে, তাই না? তাহলে আয়নীকরণ শক্তি থেকে যত কোশ্চেন আসবে, সাধারণ দেখ আর ব্যতিক্রম দেখ, আমরা সবগুলোই করতে পারবো। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ শেষ, আয়নীকরণ শক্তি শেষ, ইলেকট্রন আসক্তি শেষ। ঠিক আছে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে বাম থেকে ডানে কোনো ব্যতিক্রম নাই, জাস্ট উপর থেকে নিচে ব্যতিক্রম আছে, সব দেখাই দিয়েছি। এবার জাস্ট আর পর্যায়বৃত্ত ধর্মের আর একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে সক্রিয়তা। ধাতুর সক্রিয়তা কেমনে চেঞ্জ হয়। ঠিক আছে, এটা তোমাদেরকে বলে দিচ্ছি যে উপর থেকে নিচে ধাতুর সক্রিয়তা বাড়ে, বাম থেকে ডানে কমে। এটার একটা এক্সাম্পল যদি তোমাদেরকে আমি দেই, 11 নম্বর অথবা 12 নম্বর, 12 নম্বরটা দেই তাহলে প্যাটার্ন হবে আর ইজিলি বুঝতে পারবো। বারো নম্বরটা অলরেডি এটার 4 তোমাদেরকে সলভ করেছি, এটার 3 নাম্বারটা আসলে এই টাইপের, 3 নাম্বারটা সলভ করাই তাহলে বুঝতে পারবা। 3 নম্বরের জন্য তো ইলেকট্রন বিন্যাস লাগবে, ইলেকট্রন বিন্যাসটা থাকো। উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক? তো শুরুতেই বলছি পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করার জন্য এদের ইলেকট্রন বিন্যাস করে নিবা। ঠিক আছে, আচ্ছা ধাতব ধর্ম বলতে তুমি কি বুঝো? ধাতব ধর্ম বলতে আমরা বুঝি যে সে কত সহজে ইলেকট্রন দান করতে পারে। ঠিক আছে, আয়নীকরণ শক্তি যার যত কম তার ধাতব ধর্ম তত বেশি, কারণ আয়নীকরণ শক্তি কম মানে কি, খুব ইজিলি সে ইলেকট্রন দান করতে পারে বা সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন তুমি সরাই ফেলতে পারো। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, ফসফরাস সালফার এই দুইটা অধাতু, তো এদের ধাতব ধর্ম নিয়ে কথা বলার কোনো সুযোগই নেই, কারণ এরা অধাতু, এদের কোনো ধাতব ধর্মই নেই, এদেরকে এই আলোচনাতে আনার দরকার নেই। সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটা ধাতু, এই দুইটার মধ্যে কোনটার ধাতব ধর্ম সর্বাধিক? সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি তুমি দেখো, সোডিয়াম আগে ম্যাগনেসিয়াম পরে, মানে একই পর্যায়ে আছে এবং একই পর্যায়ে তুমি চিন্তা করে দেখো বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে, বাড়ে না? বাড়ে। যদি বাড়ে তাহলে এটার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো কঠিন, এটা সহজ। যেটার যত বেশি সহজ ইলেকট্রন সরানো ওইটা তত বেশি ধাতব, তাইলে এটার ধাতব ধর্ম বেশি, এটার কম। এবার তুমি চাইলে সিরিয়ালি, যেহেতু বাম থেকে ডানে কি হয় আয়নীকরণ শক্তি বাড়তে থাকে, ফসফরাস যত হবে সালফারের তার চাইতে বেশি হবে। সো ফসফরাস এবং সালফার কম্পেয়ার করলে সালফার সবচাইতে বেশি আয়নীকরণ শক্তি, তারপর ফসফরাস, তারপর ম্যাগনেসিয়াম। তুমি চাইলে এইভাবে ক্রম করে দিতে পারো। এই ক্রমটা করে যদি ব্যাখ্যা করে দাও আয়নীকরণ শক্তি দিয়ে, তাইলে ধাতব ধর্মের ব্যাখ্যা হয়ে যাবে, আর এখানে 3 এ 3 পাওয়া যাবে। ঠিক আছে, 3 এ 3 পাওয়ার জন্য অবশ্যই একদম শুরুতে আগে বলে নিবা এটাকে 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 1 পাবা। ঠিক আছে, তারপর ইলেকট্রন বিন্যাস করবা, এটার জন্য আরো 1 পাবা, দেন এই ক্রমটা লিখে ব্যাখ্যা করে দিবা, ওইটার জন্য 1 পাবা, টোটাল 3 পাওয়া যাবে। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে এক্সপ্লেইন করতে হবে। তুমি চাইলে এই যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা যে ভালো মানের ধাতু, ধাতু রিলেটেড কিছু বিক্রিয়া দিয়ে দিতে পারো। যেমন ধাতুর খুবই বিখ্যাত বিক্রিয়া হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া, সোডিয়াম প্লাস HCl, ম্যাগনেসিয়াম প্লাস HCl। যে ধাতুটা যত বেশি সক্রিয় সে তত দ্রুত বিক্রিয়া করবে। এখানে সোডিয়ামের সাথে HCl এর বিক্রিয়া ঘটালে দেখবে অনেক ফাস্ট বিক্রিয়া করবে, এখানে একটু স্লো বিক্রিয়া হবে, এটা তুমি মেনশন করে দিতে পারো। কেন? কারণ সোডিয়াম বেশি সক্রিয়, ম্যাগনেসিয়াম কম সক্রিয়। আরো একটা एग्जांपल হচ্ছে ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, ম্যাগনেসিয়াম ধাতু দিয়ে তৈরি বিভিন্ন ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করি, ওইটা কিন্তু বাতাসের সাথে বিক্রিয়া করে এখানে আগুন লেগে যায় না। বাট সোডিয়াম ধাতু দিয়ে তৈরি, তুমি কি জীবনে কোনো মেটাল ইউজ করছো? করো নাই, কারণ সোডিয়াম ধাতু বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করে আগুন ধরে যায়। এই কথাগুলো এখানে বলে দিতে পারো। ঠিক আছে, তাহলে আরো ভালো নাম্বার পাবা। ঠিক আছে, তাহলে আমাদের পর্যায়বৃত্ত ধর্মের সক্রিয়তা রিলেটেড কোশ্চেন আমাদের দেখা হয়ে গেল। সক্রিয়তা তো আসলে নতুন কিছু না, তাই না? তুমি আয়নীকরণ শক্তি যদি ব্যাখ্যা করতে পারো তাহলে সক্রিয়তাও ব্যাখ্যা করতে পারবা ইজিলি। ঠিক আছে, সক্রিয়তা বলতে ধাতুর সক্রিয়তা আসে, অধাতুর সক্রিয়তা আসে না। এবার আমাদের সর্বশেষ টাইম গ্রুপ বিক্রিয়া। গ্রুপ 1 এ কে আছে? গ্রুপ 1 এ আছে ক্ষার ধাতুগুলা, তাই না?
গ্রুপ 2 এ আছে মৃৎক্ষার ধাতুগুলা, আর একটা গ্রুপ থেকে আসে গ্রুপ 17 আছে হ্যালোজেনস। এগুলার মৌলগুলার নাম যদি জানা থাকে তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। এটার ধাতুগুলা কি? এগুলো যদি মনে রাখতে পারো এমসিকিউ তে অনেক বেশি লেভারেজ পাবা। ঠিক আছে, এখানে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নিচের গুলার দরকার নেই। ঠিক আছে, এগুলো মনে রাখতে পারলেই এনাফ। এগুলার বিক্রিয়া রিলেটেড কোশ্চেন তোমাদেরকে আমি একটা কিংবা দুইটা দেখাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটার কোশ্চেন আছে হচ্ছে 37-38। এখানে যে দুটো গ্রুপ দেখাইছি এই দুটো গ্রুপের মধ্যে কিন্তু এই দুটো কিন্তু ধাতুর গ্রুপ, এটা হচ্ছে অধাতুর গ্রুপ। তাহলে ধাতুর গ্রুপ থেকে একটা কোশ্চেন দেখাবো, অধাতুর গ্রুপ থেকে একটা কোশ্চেন দেখাবো। ঠিক আছে, 37 নাম্বারটা দেখি। এই যে এটা একের মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করো। লিথিয়াম, বেরিলিয়াম। তো এদের ধাতব ধর্ম যদি তুমি ব্যাখ্যা করতে চাও, লিথিয়াম এবং বেরিলিয়ামের ধাতু হিসেবে বেশ কিছু বিক্রিয়া যদি দেখাই দাও, তাইলে কি এদের ধাতব ধর্ম ব্যাখ্যা করা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের মেইন কোশ্চেন হচ্ছে এখানে এটা, 2 নং এর মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো যে হ্যালোজেন গ্রুপ, 17 নম্বর গ্রুপ, এটা আমরা মাত্রই দেখলাম, তাই না? এখন এরা যে একই গ্রুপের অন্তর্ভুক্ত এটা কেমনে বুঝবো? যদি এদের রাসায়নিক বৈশিষ্ট্য একই রকম হয়, এরা যদি একই রকমের রাসায়নিক বিক্রিয়া দেয়, একই রকমের যৌগ যদি উৎপন্ন করে, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি যে ওরা আসলেই রাসায়নিকভাবে একই গ্রুপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাইলে এখানে আমি ফ্লোরিনের একটা বিক্রিয়া দেখাবো, ক্লোরিনের একটা বিক্রিয়া দেখাবো, ব্রোমিনের একটা বিক্রিয়া দেখাবো, এবং দেখবো যে তিনটা বিক্রিয়া একই ধরনের, উৎপাদও এখানে একই ধরনের। ঠিক আছে, এর কত নম্বর? 37। তুমি চাইলে এখানে যেহেতু 4 নম্বরের কোশ্চেন, তুমি চাইলে শুরুতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিতে পারো। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস দিয়ে দিলে ওইখানে তোমাকে এমনিতেই 1 নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, বাট মেইন এখানে যেটা টার্গেট সেটা হচ্ছে বিক্রিয়া দেখানো। তো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের সাথে সবার আগে যে বিক্রিয়াটা দেখাবো, অত কঠিন বিক্রিয়া যাওয়ার দরকার নাই। তোমার যে সেটা দেখাইতে পারলে হইছে যে ফ্লোরিন যে বিক্রিয়া দেয়, ক্লোরিন একই বিক্রিয়া দেয়, ব্রোমিন একই বিক্রিয়া দেয়। তুমি সহজ একটা বিক্রিয়া দেখাও, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখাও, হাইড্রোজেন প্লাস ফ্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? হাইড্রোসিড। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড। সিমিলারলি ক্লোরিনের সাথে বিক্রিয়া করো, HCl উৎপন্ন হবে। সিমিলারলি তুমি ব্রোমিনের সাথে বিক্রিয়া করো, HBr উৎপন্ন হবে। তাহলে কি বুঝলা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন তিনটাই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোসিড উৎপন্ন করে। এটাই তো হওয়ার কথা ছিল। যদি একই গ্রুপে থাকে, এরা একই গ্রুপে থাকার মানে কি? তাদের রাসায়নিক বৈশিষ্ট্য একই, তারা একই ধরনের বিক্রিয়া দেয়। দেখো ফ্লোরিন এক্সাক্ট যে বিক্রিয়া দিচ্ছে, ক্লোরিন একই বিক্রিয়া দিচ্ছে, ব্রোমিন একই বিক্রিয়া দিচ্ছে, একই ধরনের উৎপাদ উৎপন্ন করতেছে। তার মানে এইটা একটা প্রমাণ যে ওরা আসলেই একই গ্রুপের অন্তর্ভুক্ত। যেহেতু 4 নম্বরের কোশ্চেন, জাস্ট এক টাইপের বিক্রিয়া দেওয়াটা ইনাফ না, তুমি আরো কয়েকটা বিক্রিয়া দিয়ে দিবা। আর কি বিক্রিয়া দিতে পারো? অত কঠিন বিক্রিয়াতে যাওয়ার দরকার নাই, তুমি সহজ বেশ কিছু এক্সাম্পল দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই যে এখান থেকে HCl, HF, HBr উৎপন্ন হইল। এখানে আবারও ফ্লোরিন আছে, আবারও ক্লোরিন আছে, আবারও ব্রোমিন আছে। তাহলে এই তিনটাকেও যদি আমি নতুন কোন বিক্রিয়াতে দেই, একই রকমের উৎপন্ন হওয়া উচিত, বা তিনটা বিক্রিয়া একই রকম হওয়া উচিত, এরকম একটা এক্সাম্পল তুমি দেখায় দাও। কিসের সাথে বিক্রিয়া করাবা? দেখো এখানে কি করছি, এই তিনটাকে
একই জিনিসের সাথে বিক্রিয়া করাইছি, তাহলে এখানেও এই তিনটাকে একই জিনিসের সাথে বিক্রিয়া করাও, দেখো একই উৎপাদ আসে কিনা, একই বিক্রিয়া হয় কিনা। এমন একটা বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি HF এর বিক্রিয়া ঘটাও, ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি HCl এর বিক্রিয়া ঘটাও, ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি HBr এর বিক্রিয়া ঘটাও। ঘটাইলে কি উৎপন্ন হবে? তোমাদের জানার কথা যে কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং এরা যেহেতু একটু ক্ষারীয় হয়, আর এরা তো অ্যাসিডীয়, তাই না? এরা ক্ষারীয়, এরা অ্যাসিডীয়। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং পানি উৎপন্ন হয়, তাই না? এটা তো একটা কমন জিনিস, তোমার জানার কথা। বাট যেহেতু এটা কার্বনেট লবণ, তাহলে এখানে বাড়তি কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটাই তুমি এখানে দেখায় দাও। তাহলে লবণটা এখানে কি উৎপন্ন হবে? এই ক্যালসিয়াম এবং ফ্লোরিন একসাথে হয়ে লবণ হবে এটা, ঠিক আছে? আচ্ছা, আর সাথে কি উৎপন্ন হবে? লবণ পানি উৎপন্ন হইলো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায়, সাথে বাড়তি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। বাকি সবগুলো বিক্রিয়া সেম হবে। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়াম ব্রোমাইড পাওয়া যাবে, এবং সাথে যেহেতু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, লবণ এবং পানি উৎপন্ন হবে। এই যে দেখো এখানেও ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ওরা একই গ্রুপের দেখে এরা একই বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একই বিক্রিয়া দিচ্ছে, একই উৎপাদ উৎপন্ন করতেছে। এটাতেও লবণ, এটাতেও লবণ, এটাতেও লবণ। তার মানে আমরা কনক্লুড করতে পারি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আসলেই রাসায়নিকভাবে একই গ্রুপের, এবং এরা 17 নম্বর গ্রুপে এই জন্যই জায়গা পাইছে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের যে প্ল্যান ছিল যে 17 নম্বর গ্রুপ, আমরা একটা অধাতুর গ্রুপের বিক্রিয়া দেখবো, ঠিক আছে? গ্রুপ বিক্রিয়া। এবার আমরা একটা ধাতুর গ্রুপের বিক্রিয়া দেখবো, ঠিক আছে? মানে ওই যে যেগুলো দেখাইলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর বিক্রিয়া দেখবো। অথবা আমরা মৃৎক্ষার ধাতু যেগুলো আছে, কি কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, এগুলোর বিক্রিয়া দেখবো। যে কোনো একটা দেখলে চলবে, কারণ এগুলা একই ধরনের বিক্রিয়া দেয়, ঠিক আছে? অথবা এটার জন্য যে তোমাকে আমাকে স্পেসিফিক কোশ্চেন দেখাইতে হবে এমন কোনো কথা নেই। আমি তোমাকে ইজি কিছু এক্সাম্পল দেখাই দিই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম দেখালেই ইনাফ, ঠিক আছে? অধাতুগুলোকে যেমন তুমি হাইড্রোজেনের সাথে প্রথমে বিক্রিয়া করাইছিলা, এগুলোকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও। লিথিয়াম প্লাস হাইড্রোজেন, সোডিয়াম প্লাস হাইড্রোজেন, পটাশিয়াম প্লাস হাইড্রোজেন, কি উৎপন্ন হবে? হাইড্রাইড উৎপন্ন হবে। এখানে উৎপন্ন হবে লিথিয়াম হাইড্রাইড, এখানে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রাইড, এখানে উৎপন্ন হবে পটাশিয়াম হাইড্রাইড। দেখো এটা যে বিক্রিয়া দিছে, এটা একই বিক্রিয়া দিছে, এটা একই বিক্রিয়া দিছে, উৎপাদ দেখো সবগুলো হাইড্রাইড। তার মানে আসলেই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই গ্রুপের। এটা একটা এক্সাম্পল দিতে পারো। আরো একটা এক্সাম্পল দিতে পারো, এগুলোর নাম কি? এরা কি ক্ষার ধাতু না? তার মানে কি এরা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে, ঠিক আছে? ওই বিক্রিয়াটা দিয়ে দিতে পারো। কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে। লিথিয়াম হাইড্রোক্সাইড, এখানে প্লাস পানি থাকবে। এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস পানি থাকবে, এবং এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুমি পানিটা না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে তো 2 দেওয়ার তো কোনো দরকার নেই, কারণ লিথিয়ামেরও যোজনী 1, সোডিয়ামেরও যোজনী 1, পটাশিয়ামেরও যোজনী 1, ঠিক আছে? এখানে লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু খুবই বিখ্যাত ক্ষার, খুবই বিখ্যাত ক্ষার। ডান, এই দুই ধরনের বিক্রিয়া দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা প্রমাণ করার জন্য যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আসলেই একই গ্রুপে বিলং করে, ঠিক আছে? শেষ। এই তো তাহলে গ্রুপ বিক্রিয়া এই দুই ধরনেরই আসবে। তোমাকে যদি এবার গ্রুপ 2 থেকে দেয়, সমস্যা নেই তো। গ্রুপ 2 এ কি আছে?
বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ফাইন, এদেরকে আবার দুই ধরনের বিক্রিয়া দেখাবা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। একবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাবা, তাহলে ধাতব হাইড্রাইড উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে কোন হাইড্রাইডটা পাবা? বেরিলিয়াম হাইড্রাইড পাবা, এখানে ম্যাগনেসিয়াম হাইড্রাইড পাবা, এখানে ক্যালসিয়াম হাইড্রাইড পাবা। আবার কি করবা? আবার পানির সাথে বিক্রিয়া ঘটাবা, তাহলে ক্ষার উৎপন্ন হবে। এখানে যে ক্ষারগুলো উৎপন্ন হয় এগুলো স্পেশাল নাম আছে, মৃৎ ক্ষার, কারণ এই ক্ষারগুলো মাটিতে পাওয়া যায়। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বিক্রিয়া করো পানির সাথে, এখানে কি পাবো? বেরিলিয়াম হাইড্রোক্সাইড। এখানে কিন্তু বেরিলিয়ামের যোজনী 2, মাথায় রেখো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর একই বিক্রিয়া দিচ্ছে। এগুলো দিয়ে তুমি এটা কনক্লুড করতে পারো যে আসলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কেমিক্যালি অথবা রাসায়নিকভাবে একটা গ্রুপে অবস্থান করে কিংবা ব্যবহার করে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই অধ্যায় থেকে যত টাইপের কোশ্চেন হওয়া সম্ভব আমরা কিন্তু সব দেখে ফেলছি। আমরা প্রথমে দেখলাম পর্যায় সারণীর ভিত্তি রিলেটেড কোশ্চেন, তারপর দেখলাম অবস্থান নির্ণয় রিলেটেড, তারপর দেখলাম পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড, এটার ভিতরে আবার যে আলাদা আলাদা কেস আছে প্রত্যেকটা কেস থেকে কোশ্চেন দেখছি। দেন গ্রুপ বিক্রিয়া রিলেটেড, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 17 এগুলো দেখে ফেলছি। এবার লাস্ট আমরা হচ্ছে সব ধরনের কোশ্চেন আসলে দেখা শেষ। স্কুলে কেমন কোশ্চেন আসে আমরা জাস্ট একটা কোশ্চেন দেখব। কোনটা দেখব? 41 নাম্বারটা, এই যে এটা। স্কুলে যে কোশ্চেনগুলো আসে সব কিন্তু এই টাইপের মধ্যেই পড়ে। তুমি দেখো এটা কিন্তু এতক্ষণ যা সলভ করছে এটার মধ্যেই পড়তেছে, এটাও এটার মধ্যে পড়তেছে, এটাও ওইগুলোর মধ্যেই পড়তেছে, এটাও ওইগুলোর মধ্যে পড়তেছে, এটাও ওইগুলোর মধ্যে পড়তেছে, এটাও ওইগুলোর মধ্যে পড়তেছে। সবগুলা এতক্ষণ যা সলভ করছে এটার ভেতর থেকে। 41 নাম্বারটা জাস্ট এমনিতে তোমাকে সলভ করে দিব আর কি, জাস্ট একটা স্কুলের কোশ্চেন সলভ করে দেওয়ার জন্য। উদ্দীপকের বি মৌলটি যেই পর্যায়ে আছে তার ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক ব্যাখ্যা দাও। বি মৌলটি কোন পর্যায়ে আছে দেখো তো? হিলিয়াম, হিলিয়াম কোন পর্যায়ে? পর্যায় 1, তার মানে এটা পর্যায় 2, এটা পর্যায় 3। তাহলে পর্যায় 3 এর মৌলগুলার ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। পর্যায় 3 কোনগুলা? এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো এগুলার তুমি যদি ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা দিতে যাও, ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা কিন্তু জানতে চাইছে, আয়নীকরণ শক্তির না। আয়নীকরণ শক্তির হলে বাম থেকে ডানে ব্যতিক্রম দেখাইতে হইতো, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে বাম থেকে ডানে ব্যতিক্রম নাই। তাহলে তুমি ডাইরেক্ট এখানে লেখা দিবা, কি লেখা দিবা? ইলেকট্রন আসক্তি কি? বাম থেকে ডানে কি কি হয় বলো? বাম থেকে ডানে বাড়ে ইলেকট্রন আসক্তি, তাই না? বাম থেকে ডানে বাড়ে। তো কাজেই তুমি সোডিয়াম এর সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন সিলিকন, গ্রেটার দেন ফসফরাস, গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন ক্লোরিন লিখে দাও। ডান, শেষ। ওকে। উদ্দীপকের জেড যে গ্রুপের সেই গ্রুপের মৌলগুলোর ধর্ম অভিন্ন প্রকৃতির কিনা সমীকরণ সহ বিশ্লেষণ করো। জেড কোন গ্রুপের? Z17 হ্যালোজেন, হ্যালোজেনস কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলাই তো, তাই না? এগুলো যে একই গ্রুপের, এটা কেমনে ব্যাখ্যা করবা? কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে দেখাই দিলাম। আগে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাবা, করে হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সেই হাইড্রোক্সাইডকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করাবা, দেখবে একই জিনিস, লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তার মানে এরা কি একই গ্রুপের। ডান, এভাবে ব্যাখ্যা করে দিতে পারো। ওকে, আচ্ছা। তাহলে আমরা বলতে পারি যে এই অধ্যায় থেকে এবার যত ধরনের সিকিউ আসুক না কেন আমরা সলভ করতে পারবো। তোমার কাজ হবে এই অধ্যায়ের প্রতিটা বোর্ডের কোশ্চেন ধরে 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 সলভ করো। সেটা সলভ করার জন্য তোমার যেই নলেজ দরকার সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, যে স্ট্র্যাটেজি তোমার জানা দরকার সেটাও আমি তোমাকে শেখাই দিচ্ছি। ইনশাআল্লাহ তুমি যদি এই অধ্যায় সবগুলো বোর্ডের কোশ্চেন একবার বা দুইবার বা তিনবার যদি সলভ করো, এখান থেকে যে একটা সিকিউ থাকবে এন্ড যে 2 থেকে 3টা এমসিকিউ থাকবে, তুমি সবকিছু পারবা। এন্ড আলটিমেটলি ইনশাআল্লাহ তুমি কেমিস্ট্রিতে A+ নিশ্চিত করতে পারবে। তোমাদের সাথে কথা হবে পরের অধ্যায়ে। আল্লাহ হাফেজ।